মোটা ফ্রেমের চশমা আর গলাতে বড় হেডফোন ঝুলিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে একটি ছেলে। কোনো দিকে তার কোনো নজর নেই, কেবল ডান হাতে ধরা রসকসহীন অমিস্ট্রিট রসায়ন বইটি মেলে বিড়বিড় করে পড়তে পড়তে যাচ্ছে ছেলেটি। মাঝে মাঝে সামনে তাকিয়ে সে রাস্তা দেখে নিচ্ছে। ভার্সিটির সবাই ছেলেটার দিকে প্রতিদিনই হাঁ করে তাকিয়ে থাকে, কিন্তু ছেলেটি সেদিকে কোনো নজর নেই। তাকিয়ে থাকার পেছনে তার কারণও আছে, কারণ ছেলেটি ভার্সিটিতে এসেছে 10 দিন হলো, কিন্তু এখনো কোনো দিন কারোর সাথে কথা বলেনি। কেউ তাকে ক্লাস টিচারদের সাথে অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলতে দেখেনি। কেবল কথা বলা না, ছেলেটি সবসময় একা থাকে, কারো দিকে তাকায় না, মেয়েদের দিকে তো মোটেও তাকায় না। তাই ভার্সিটির ছেলেদের থেকে মেয়েরাই ছেলেটির দিকে বেশি এলিয়েন দৃষ্টিতে দেখে। ছেলেটির নাম নিলয়। বেশ চুপচাপ থাকে। ক্লাস শুরু হওয়ার মাত্র 3 মিনিট আগে ক্লাসে প্রবেশ করে সে। একদম শেষ দিকের বেঞ্চে যে চুপচাপ বসে থাকবে, আবার ক্লাস শেষ হলে সবার শেষে বের হবে। যেদিন ক্লাস থাকে না সেদিন ক্যাম্পাসের বকুল আর কদম ফুলের গোড়ায় চতুর্থে বসে গিটার নিয়ে টুংটুং শব্দ করে গান গাইতে থাকে। এই রকম স্বভাবের কারণেই নিলয়কে সবাই এক নামে চিনে ফেলেছে। নিলয় বইটি পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে, হঠাৎ সে শুনতে পেল, এই বই পোকা, নীল টি শার্ট পরা মিস্টার নিলয়, এদিকে শোনেন। নিলয় ধপ করে দাঁড়িয়ে যায়। বাম পাশে তাকিয়ে দেখে 4 জন মেয়ে আর 3টে ছেলে বসে আছে, আর তাকে ডেকেছে তাদের মধ্যে কোনো এক মেয়ে। নিলয় গুটি গুটি পায়ে সেদিকে যায়। সেখানে যেয়ে একটি মেয়ে বলে, ওই ছেলে, সমস্যা কি তোমার? আমাকে না দেখে চলে যাও রোজ। নিলয় বোকা দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো, তারপর অকরণীয় একটি হাসি দিয়ে চলে যেতে লাগলো। যখন সে পা বাড়ালো তখনই আরেকটি মেয়ে বলল, আরে আজব ছেলে তো মশাই, তুমি আমাদের না দেখেই এভাবে চলে যাবে? জানো আমরা দিনে কটা করে ছেলেদের প্রপোজ পাই? দিনে কতগুলো ছেলে আমাদের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। কতগুলো ছেলে আমাদের পিছনে ঘুরে জানো তুমি? কটা ছেলে কেবল আমাদের সাথে কথা বলার জন্য সারাদিন পড়ে থাকে জানো তুমি? নিলয় আবারও মুচকি হাসলো। এবার মেয়েগুলো বেশ রাগী দৃষ্টিতে তাকালো নিলয়ের দিকে। সবাই বেশ বিরক্ত, কিন্তু ওরা যা বলেছে সবই সত্য। ভার্সিটির এরাই সবচাইতে বেশি সৌন্দর্যের অধিকারী। সব ছেলে মেয়ে এই কয়েকজনের কথা খুবই শোনে। ক্লাস কম করে এরা এখানে বসে আড্ডা দেয় আর র্যাগিং করতে থাকে ছেলে মেয়েদেরকে নিয়ে। নিলয় সবার দিকে একবার তাকিয়ে বলল, এরকম সাকচুনির সাথে আমি কথা বলি না। কি? নিলয় একটু জোরে হেঁটে ওদের থেকে দূরে চলে আসে। বেশ খানিকটা দূরে এসে সে দেখে মেয়েগুলো তখনও তার দিকেই তাকিয়ে আছে। মেয়েগুলো বেশ অবাক চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় সোজা হয়ে কদম গাছের গোল চতুর্থে বসে। সেখান থেকে ভার্সিটির ক্যাম্পাসের লাগোয়া কাঠগোলাপ ফুলগুলো দেখতে থাকে। কি সুন্দর এই কাঠগোলাপগুলো, সাদা হলুদ গোলাপি রং মিশ্রিত এই ফুল। আমার খুব ইচ্ছে করে কেন ওর নাম কাঠগোলাপ হয়েছে। না, দেশে তাকে নানাভাবে ডাকা হয়, কিন্তু বাংলাদেশে কত সহজভাবে ডাকে মানুষ তাকে। সেখান থেকে উঠে ক্লাসের দিকে এগোতে থাকে। হঠাৎ হুড়মুড় করে কে যেন এসে নিলয়কে ধাক্কা দেয়। নিলয়ের সাথে ধাক্কা লেগে ছেলেটি পড়ে যায় মাটিতে। তখনই ছেলেটা বলে, ভাইয়া আমাকে বাঁচাও প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। নিলয় সামনে তাকিয়ে দেখে 4 জন লোক এই ছেলেটাকে মারতে এসেছে। নিলয় মুচকি হাসলো। ততক্ষণে পড়ে থাকা ছেলেটি নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। নিলয়ের হাসি দেখে 4 জন লোক বলে, এই ও কি কোনো গ্যাংস্টার নাকি যে তোকে আমাদের থেকে বাঁচাবে? আমি হলাম নাফিস রকিব ভাইয়ের লোক, তুই যা এখান থেকে। আমরা কিন্তু রকিব ভাইয়ের গ্যাং এর লোক, চুপচাপ ওকে রেখে চলে যা। নিলয় আবারও মুচকি হাসলো। মুচকি হাসির পেছনে অবশ্য এবার একটি প্রবর্তনীয় কারণও আছে। কারণটা হলো এই রকির ভাই নিলয়কে বেশ ভালো করেই চেনে। এখানে আসার আগে রকি ভাইকে সে সব জানিয়েছে, কিন্তু রকি ভাই এটা জানে না যে নিলয় কেন এখানে এসেছে। নিলয় কিছুই বলল না, কেবল ডান পকেটে থাকা নোকিয়ার সিএম মোবাইলের একটি ফোন। পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটি এই আধুনিক যুগে এমন ফোন মানুষ ব্যবহার করে দেখে একটু অবাক হলো। নিলয় হাতে রাখা ফোনের দিকে যেন টাইপ করলো কিছু সময় ধরে। তারপর নাফিজের ফোন বেজে উঠল। নাফিজ ফোন ধরতে বড় বড় চোখে নিলয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে ফোনটা কেটে দেয়। তারপর চোখ নামিয়ে বলে, আজ রফিক ভাইয়ের জন্য বেঁচে গেল ছেলেটি। কিন্তু রফিক ভাই জানলো কি করে ওকে মারতে এসেছি? যা শালা, তুই বেঁচে গেলি।
নাফিস চলে আসার আগেই একবার নিলয়ের দিকে তাকায়। নিলয়ের গোল গোল ইনোসেন্ট চাহনি যেন অনেক কিছু বলে চলেছে। যখন নাফিস চলে আসবে তখনই নিলয় কড়া গলায় বলল, এই শোন, গ্যাং নিয়ে যে আছে সে গ্যাংস্টার, আর যে একা আছে সে হলো রকস্টার। কথাটি বলে নিলয় মুচকি হেসে চলে আসে তাদের থেকে। নাফিসদের লোক হাঁ হয়ে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এতক্ষণে বুঝে গিয়েছে তারা রফিক ভাই কিভাবে জানলো। আসলে নিলয় ফোন বের করে রফিক ভাইকে ছোট্ট একটি মেসেজ দিয়েছিল। সেখানে লেখা ছিল, তোমার লোক নাফিস আমার সামনে ঝামেলা করছে। নিলয়ের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটির নাম শোভন। সে দৌড়ে নিলয়ের পাশে যায়। নিলয় একবার তার দিকে তাকায়, তারপর আবারও সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। ভাইয়া, তুমি কি রকস্টার? শোভনের কথা শুনে নিলয় থমকে দাঁড়ায়। নিলয় একটু বড় চোখেই ওর দিকে তাকিয়ে থাকে। এমন প্রশ্ন সে কেন করবে? সাদাসিধে মানুষ নিলয়, তাকে দেখে কি রকস্টার মনে হয়? নাম কি তোমার? জি ভাইয়া, শুভন। আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আইন বিভাগ। তুমি আমার সিনিয়র দেখেই বোঝা যাচ্ছে। আমি নতুন এসেছি ভাইয়া। বললে না তো তুমি কি রকস্টার? নিলয় আবারও চুপ হয়ে যায়। বেশি কথা বলার লোক তার পছন্দ না, কিন্তু নিলয় জানে যারা বেশি কথা বলে তারা অনেক ভালো মনের মানুষ হয়। নিলয় ওর দিকে তাকিয়ে বলল, আমাকে কি দেখে তোমার রকস্টার মনে হয়? তোমার চোখ, তোমার মুখের এক্সপ্রেশন, তোমার হাঁটা, তোমার চুল, তোমার ইডিয়েট কিছু কিছু একটা রহস্যময় মাঝে আটকে আছে। তুমি যখন ওদের বলেছিলে যে গ্যাং নিয়ে আসে যে গ্যাংস্টার, কিন্তু যে একা আসে সে কেবল রকস্টার, তাই ভাবলাম যে তুমি কোনো রকস্টার কিনা। নিলয় মুচকি হাসলো। এই হাসির মাঝে কোনো কারণ নেই, তবে এটা ভেবে সে হাসছে যে ছেলেটা আসলেই আইনি ব্যাপারে ভালোই পারদর্শী। ঠিক তাকে চিনে ফেলতে যাচ্ছে। নিলয় প্রসঙ্গটি পাল্টে প্রশ্ন করলো, আমি আবির, অনার 4 ইয়ারে বাংলা বিভাগ। তা তোমাকে কেন ওরা মারছিল? আরে বলো না ভাইয়া, সে এক লম্বা ঘটনা। এই ভার্সিটির মেয়ে লিডার আছে না, ওই যে নিশি, ওর সাথে থাকে একটি মেয়ে নাম রাহি। তাকে না আমার খুব ভালো লাগে। তাকে একদিন বলেছিলাম, আমায় ভেবে পূর্ণিমার রাতে ছাদে এসে চাচ্ছ আকাশ দেখো, যদি খুব কি ক্ষতি হবে। ব্যাস, তারপর থেকে এই লোকেরা আমার পিছনে পড়ে আছে, কারণ মেয়েটা এই শহরের প্রভাবশালী এক নেতার মেয়ে। তাই নিলয় আর কিচ্ছু বলে না। হাঁটতে হাঁটতে শোভনের বিভাগের সামনে চলে আসে। যাও, ক্লাসে তোমার বিভাগ চলে এসেছে। তুমি বেশ বুদ্ধিমান ভাইয়া। রকস্টার কিনা আমি তবে জেনেই ছাড়বো। নিলয় বেস্ট অফ লাক বলে চলে আসে। নিলয় ভাবতে থাকে, সে কি আসলেই রকস্টার? তাকে দেখে কি মাস্তান মনে হয়? কি জানি। ভার্সিটি ঢুকতেই নিলয় অনেকটা অবাক হয়ে চারদিকে দেখতে থাকে, কারণ ভার্সিটিতে আজ কয়েক সারি পুলিশ এসেছে। নিলয়ের বুকটা ধপ করে উঠল। তবে কি তাকে এখানকার কোনো মানুষ চিনে ফেলেছে? কিন্তু কিভাবে সম্ভব এটা? নিলয় যা করে তার তো কোনো সাক্ষী কিংবা প্রমাণ রাখে না। নিলয় সামনে যায়। হঠাৎ শোভন ও আরো দুটো ছেলে আসলো তার সামনে। ভাইয়া, ভার্সিটিতে না একটা খুন হয়েছে। খুন? কিসের খুন? আর বলো না, ওই যে কাল যে আমাকে মারতে আসছিল রাফিক ভাইয়ের লোক নাফিস, তাকে কে যেন মেরে এই ভার্সিটির আইন বিভাগের সামনে ফেলে রেখে চলে গেছে। তাই পুলিশ এসেছে। নিলয় আর কিছু বলে না, কারণ নিলয় জানে সে এমন করবে না। তবে কে হতে পারে যে নাফিসকে এভাবে মেরেছে? এই শহরের মধ্যে ওর মতো আর কে আছে? ভাবতে থাকে নিলয়। ভাইয়া, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো সামিউল, আর এ হলো সায়ান, আমার নতুন বন্ধু। আর এ হলো আবির ভাইয়া, আমাকে যিনি কাল সেভ করেছিল। নিলয় ওদের দুজনের দিকে তাকায়। নিলয় খেয়াল করে শোভনের বাম হাতে ছোট্ট ব্যান্ডেজ করা, কিন্তু কাল তো এটা ছিল না। আচ্ছা ভাইয়া, তুমি তো কারোর সাথে কথা বলো না, তাহলে আজ থেকে আমাদের তোমার সাথে রাখো না প্লিজ ভাইয়া, আমরা তো জুনিয়র। নিলয় কিছু বলে না, কেবল সামনে এগোতে থাকে। গাছতলায় বসে ভাবতে থাকে নাফিসকে কে মারতে পারে। রফিক ভাই, কিন্তু উনি তো মারার আগে আমাকে বলবেই। কিছু সময় নীরব হয়ে বসে থাকে আবির নামের নামধারী ছেলেটি। পাশে এসে শোভন, সামুউল আর সায়ান বসে। নিলয় কিছু বলে না, কেমন যেন ইনোসেন্ট ওদের মুখগুলো। নিলয় কিছু বলতে যাবে তখনই নিশি নামে মেয়েটি সামনে এসে দাঁড়ায়। এই যে মিস্টার, এত ভাব কেন তোমার? নিলয়ের দিকে তাকিয়ে নিশি নামের মেয়েটি কথাটি বলে।
নিলয় একবার তাকিয়ে মাথাটা নিচু করে নেয়। পরিচিত ভার্সিটির আশেপাশে তাকায়ও। এখানে আসার উদ্দেশ্য কেবল একটা নয়, অনেকগুলো কারণ আছে, তবে মেন কারণ একটা আগন্তুক যাকে নিলয় খুঁজে বেড়াচ্ছে। কি হলো, কানের সমস্যা? সমস্যা। আমাদের ভাইয়া মেয়েদের সাথে কথা বলে না, এখন জানতো। শোভন কথাটি বলে নিলয়কে টেনে নিয়ে চলে আসে সেখান থেকে। নিশি বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। কি রে, কি বুঝলি? ছেলেটার সাথে প্রেম করব। হবে না রে। দেখা যাক। ওরা চলে যায়। নিলয় ভার্সিটি থেকে বের হয়ে আসে। লোক চোখের আড়ালে নিলয়ের থাকার জায়গাতে চলে আসে। সময়গুলো কেমন যেন থমকে গেছে নিলয়ের। সমাপ্ত থেকে আবারও যেন সূচনা হয়েছে। বদ্ধ অন্ধকার, চারদিকে ঝিঝি পোকার বিকট শব্দ। এক সলতে নিভু নিভু আলোর সংমিশ্রণে যেন লাল রক্তকালী দেবীর প্রতিমা তৈরি করেছে। বিদঘুটে চারদিক। নিলয় মাটিতে বসে আছে, চোখ দিয়ে অজস্র বিরামহীন পানি কপাল বেয়ে পড়ছে। পাশে দাঁড়িয়ে আছে মাসুম, শিয়াম আর রাফাত। তারা তিনজনও একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের ডান হাতে থাকা কালো রঙের পিস্তল থেকে এখনো স্তব্ধ বের হওয়ার বুলেটের গন্ধ পাওয়া যাচ্ছে বেশ। নীরবতার চারদিকে ঝিঝি পোকাগুলো জট পাকিয়ে অন্তরীভূত কোলাহল বাঁধিয়ে আরো বিষাদ করে তুলেছে। নিলয় জোরে আত্মচিৎকার করে আকাশের দিকে মুখ তোলে, তারপর সামনে পড়ে থাকা লাশটার দিকে চক্ষু নরম দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কি ভুল হয়েছিল? কি করেছিলাম আমি? তোকে ভালোবেসেছিলাম বলে? কথাটা শেষ করে আবারও ঠাস ঠাস করে দুটো গুলি মৃত লাশের বডিতে প্রবেশ করায়। তারপর উচ্চস্বরে হেসে দিয়ে বলে, আমার বন্ধু ছিলি না তুই? ভালোবাসতাম কাকে? এই রাকিবকে। আর তুই কিনা এমন করলি। পড়ে থাকা বডিটা নিলয়ের প্রিয় বন্ধু রাকিবের। রাকিবকে এখানে তুলে আনা হয়নি, বরং রাকিবকে এখানে খুঁজে পেয়ে নিলয় মেরে দিয়েছে। নিলয় আবারও কান্না করছে, বিড়বিড় করে বলতে থাকে, কি দোষ ছিল? কেন এমন করলি? আমি তো ছেড়েই দিয়েছিলাম মাস্তানি। ভাইয়া চলো, অনেক রাত হয়ে গেছে। নিলয়কে ধরে তোলে ওরা তিনজন। নিলয় চুপ হয়ে হাঁটতে থাকে। দূরেই দেখতে পায় একটি অবায়ক, সেই পরিচিত ছায়া, তবে মুখটা অচেনা নিলয়দের। সেই আগন্তুক যার জন্য নিলয় ভার্সিটিতে এসেছে। নীলাদ্রিকে খুঁজতে সে ভার্সিটিতে আবারও গিয়েছে। কারণ ভাইয়া রাকিবকে কেন মারলে? রাফাতের প্রশ্ন শুনে নিলয় থেমে যায়। গাড়ির দরজা খুলতে যাব তখনই রাফাত প্রশ্নটি করে। নিলয় রাফাতের দিকে তাকিয়ে চোখের পানি কয়েক ফোঁটা ফেলে দেয়। তারপর দরজা খুলে বাইরের দিকে মুখ করে বসে সিগারেট জ্বালায়। রাকিবের মৃত বডিটা দূর থেকে এখনো দেখা যাচ্ছে। নিলয় সেই দিকে তাকিয়ে বলে, নিলয় বেঈমানদের কখনো বাঁচিয়ে রাখে না। নে, এই দেখ। কিছু ফটোগ্রাফ নিলয় তার বড় কোটের পকেট থেকে বের করে ওদের তিনজনের কাছে দেয়। সবাই দেখতে থাকে রাকিব একটি মুখোশধারী মেয়ের সাথে কথা বলছে। নিলয় বলে, এই মেয়েটা নীলাদ্রি। রাকিব মেয়েটাকে চেনে। আশরাফ সাহেবও সবটাই জানতো, কিন্তু তিনি চেয়েছিলেন আমি যেন সবকিছু খুঁজে বের করতে পারি। তিনি বেঁচে থাকলে হয়তো অনেক আগেই কাছের শত্রুদের মেরে ফেলতে পারতাম। নিলয় সিগারেটের শেষ করে। ফোনটা তখন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আফরিনের নাম্বার। নিলয় ফোন রিসিভ করে। ভাইয়া কাজ হয়ে গেছে? হুম। ওকে। আফরিন কল কেটে দেয়। আফরিন নিলয়ের হয়ে কাজ করছিল। আফরিনকে সেই দিন নিলয়ের লোকেরা তুলে এনেছিল। সেই দিনই জানতে পারে রাকিব নীলাদ্রিকে জানে, আর আফরিনের সাথে রাকিব ভালোবাসার গেম খেলছিল। আফরিন পরে জানতে পেরে নিলয়কে সবটা বলে। নিলয় বহুবার রাকিবের কাছে নীলাদ্রির কথা জানতে চেয়েছিল, কিন্তু সে বলেনি। রাকিবকে নিলয় মারতো না যদি না সে নিলয়ের সাথে বেইমানি করত। নিলয়ের ফোনটা আবারও বেজে ওঠে। তাকিয়ে দেখে অচেনা একটি নাম্বার থেকে কল এসেছে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে বলতে থাকে, কি দোষ করেছিল ও তোমার কাছে? কেন তুমি মেরেছিলে তাকে? সে যদি অনেক বড় দোষ করে থাকে তাহলে আপনিও অনেক বড় দোষী মিস্টার নিলয়। তোমার সামনে তো রাকিবকে টোপ হিসাবে রেখেছিলাম, অস্ত্র নয়। মাইন্ডে খেলো মিস্টার রাফিয়ান। কল কেটে দেয় নীলাদ্রি। নিলয়ের চোখের রাগের প্রতিচ্ছবি বেশ কড়াভাবে ফুটে উঠেছে। নিলয় বিড়বিড় করে বলে, তবে কি সে চাচ্ছে আমি আমার কাছের লোকদের এক এক করে মেরে ফেলি? সে চাইটা কি? আমাকে ধ্বংস করতে চাইলে একবারই করুক, এভাবে খেলার কি দরকার? নিলয় ভার্সিটির গেটের কাছে আসতেই শোভন, সায়ান আর সামুল সামনে এসে দাঁড়ায়। হাই আবির ভাইয়া, কেমন আছো? ভালো। নিলয় ভার্সিটির মধ্যে প্রবেশ করে। দূর থেকে নিশিকে সে দেখতে পায়।
নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় নিশির দিকে ভালোভাবে লক্ষ্য করে। কেমন যেন নিশিকে তার অচেনা অচেনা লাগছে। কোথায় সে এর আগে দেখেছে সে নিশিকে? বহুদিনের পরিচিত কেউ হবে। কেমন আছেন মিস্টার আবির? নিলয় কিছু বলে না। নিশির দিকে কিছু সময় তাকানোর পর সোজা হেঁটে চলে যেতে থাকে। নীল রঙের বাড়িটা আজ বেশ ফাঁকা লাগছে। চারদিকে যেন একদম আধি শূন্য ভর করেছে। লোলুপ দৃষ্টিতে নিলয় কিছুটা সময় বাড়ির আশেপাশে তাকায়। এই বাড়িতেই অনেক দিন হলো সে আসে না। আসলেও মাত্র এক রাতের জন্য সে আসে। সকাল হলে চলে যায়। প্রিয় রুমটাতে যে বিছানার নিচে .52 ক্যালিফারের পিস্তলটি হাতে নেয়। নিজের কপালে লাগিয়ে বহুবার টিগারও চাপ দিতে চেয়েছে নিলয়, কিন্তু পারেনি। কেন পারেনি নিলয়, তার উত্তর আজও সে মেলাতে পারে না। বিছানায় এসে ধপ করে বসে পড়ল ও। মাসুম, রাফাত আর সিয়াম সোফাতে বসে নিলয়ের অদ্ভুত মন খারাপের অধনায় তাকিয়ে আছে। নিলয় কিছু একটা বলতে যাবে তার আগেই মাসুম বলল, ভাইয়া তোমাকে আর এখানে আসতে দেব না। তুমি এখানে আসলে কেমন যেন চুপচাপ হয়ে যাও। ভাইয়া, ভাবি যে এমন করবে কে জানতো। এইসব বাদ, চলো পুরো শহরটাকে আগন্তুকের মতো জ্বালিয়ে দিই, রাজত্ব করি চলো। নিলয় কিছু বলে না। ওদের দিকে তাকিয়ে ওদের পেছনে থাকা দেয়ালে নেহার সেই খরগোশ ছানা ধরে রাখা ছবিটা নিলয়ের চোখে পড়ল। চোখের পলককে বাধা প্রস্তুত করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানে আসলে কেমন যেন একটা হালকা লাগে। না লাগে না, এখানে আসলে তুমি নিয়া ভাবির কথা খুব করে মনে করো। ওর সাথে কাটানোর সময়গুলো তোমাকে দুমড়ে মুছে শেষ করে দেয়। প্লিজ আর আসবে না। যা হয়েছে সেটা না হয় বাদ দাও। মাসুমের কথা শুনে নিলয় হাসে। কাছের মানুষ বলতে মাসুম, রাফাত আর সিয়াম ছাড়া ওর কেউ নেই। আর সামনে ঢাকা সিটির মেয়রের নির্বাচন। সেখানে নিলয় মাসুমের সিলেক্ট করিয়েছে নির্বাচন করতে। নিলয় কিছুক্ষণ পায়চারি করতে করতে থেমে যেয়ে বলে, ঢাকা ভার্সিটিতে কেউ আমাকে চিনতে পারেনি তো? না ভাইয়া। তোমার গেট আপ আলাদা একদম। ওখানে যাওয়ার কারণটা তো জানিস, নীলাদ্রিকে খুঁজে বের করা। আমি জানিও ওই ভার্সিটিতেই পড়ে, রাকিবের মাধ্যমে জেনেছিলাম। অবশ্য এই ব্যাপারটা নেহাও আমাকে বলেছিল, যদি ওকে পেতে চাই তাহলে ওই ভার্সিটিতেই যেতে হবে। আর সেই কারণেই আমি ওখানে যাচ্ছি। কিন্তু রফিক ভাইয়ের জন্য মনে হয় ঝামেলা বাঁধতে পারে। নিলয় কিছুক্ষণ থামলো। এই ঘরটাতে অনেকগুলো নেহার ছবি লাগানো আছে। সবগুলো এক এক করে দেখতে লাগলো। ওর হাসি মিশ্রিত ছবি কি অবলা লাগতে থাকে। কিন্তু কে জানতো এই মিষ্টি হাসির পেছনে লুকিয়ে থাকবে এমন একজন। নিলয় মুচকি হাসলো। সবাই ওর হাসির দিকে তাকিয়ে আছে। কেন সে এইভাবে হাসছে কেউ তা জানার চেষ্টা করছে না। নিলয় কিছুক্ষণ তাকিয়ে থেকে ওদের দিকে মুখ করে বলতে লাগলো, তোদের কেউ কি নাফিসকে মেরেছে? কই না তো ভাইয়া, আমাদের গ্যাং এর মধ্যে একটু ব্যবহার হলো রুদ্র। তোমার অপমান ও একদমই সহ্য করতে পারে না, কিন্তু সেও বলেছে নাফিসকে মারেনি। তাহলে কে আছে? কে হতে পারে নাফিসকে এভাবে মারবে? তাও আবার রফিক ভাইয়ের লোক নাফিস। আমাদের মতো গ্যাং তার নিশ্চয়ই আছে। সাহস না থাকলে সে কিন্তু এমন করবে না। ভাইয়া, মানতে হবে কেউ তো আছে। তবে কি এই শহরে নতুন কোনো গ্যাং আছে? হতে পারে নীলাদ্রি মেরেছে। না, নীলাদ্রি এসব খুনের মধ্যে জড়াবে না। ও এমন একজন মাইন্ড গেমার, সে শত্রুদের সাথে খেলতে ভালোবাসে। গ্যাংকে পরে দেখব, আগে নীলাদ্রিকে খুঁজি। প্রথম থেকে রহস্যগুলো খোলার চেষ্টা করি। প্রথমে আগন্তুক হিসাবে আরফিন আসে। কিন্তু এইসবের মূল আফরিল ছিল না, তাকে শুধু শুধু সন্দেহ করা হয়েছিল। আশরাফ সাহেব চলে যাওয়ার আগেই একটু ক্লু দেয়। নীলাদ্রি বলে, আমরা সেই নীলাদ্রিকে খুঁজে বেড়াচ্ছি। সেই নীলাদ্রিকে আমি নাকি বেশ ভালো করেই জানি, কিন্তু কে সে তাকে ঠিক সঠিকভাবে চিনে উঠতে পারছি না। আফরিনকে তুলে আনা হয়, সে প্রথম কিছুটা নীলাদ্রির ব্যাপার বলে। আর এই নীলাদ্রি এমন একজন যারা আমাদের শত্রু তাদেরকে সহজভাবে খুঁজে দিচ্ছে, এবং সে ইনডাইরেক্টলি বলতে চাচ্ছে তাকে যেন মারা হয়। আর আমরা শত্রুদের ধরে মেরেও ফেলেছি, রাকিব ভাইয়াকেও মেরে ফেলেছি। নেহার সাথে বিয়ের পার্টিতে মাহি নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। ওই মেয়েটার সাথে ভার্সিটির এই নিশি নামের মেয়েটির অনেক মিল খুঁজে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, নেহা ভাবি তো সবই জানতো, তাহলে কেন আমাদের বলেনি? আর কেনই বা এমন করলো? বাদ দে এখন। নেহা ভাবি বলেছিল নীলাদ্রিকে পেতে হলে ভার্সিটিতে যেতে হবে। তার মানে নীলাদ্রি ওই ভার্সিটিতেই আছে। গোয়েন্দার মতো নিলয় পেছনে হাত দিয়ে কয়েকবার পায়চারি করলো। মাসুমের দিকে তাকিয়ে বলল, কাল থেকে তোরা খোঁজ নিবি নাফিজকে কে মেরেছে, আর আমি খোঁজ নেব নীলাদ্রির। আচ্ছা, তবে তুমি সাবধানে থাকবে। নীলাদ্রি হয়তো জানে না তুমি ভার্সিটিতে আছো।
নিলয় গুটি গুটি পায়ে হেঁটে ভার্সিটিতে প্রবেশ করে। নিশি নামের মেয়েটির সামনে এসে দাঁড়ায়। নিলয় চোখ তুলে খানিকটা তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই নিশি বলে, আবির সাহেব এত অ্যাটিটিউড কেন? নিলয় দাঁড়িয়ে যায়। নিশির দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। নিলয় কিছু বলতে যাবে, তখনই সে দেখতে পায় একটি জিপ করে কয়েকজন ছেলে আর একজন বাইকে করে ভার্সিটিতে প্রবেশ করছে। ভার্সিটির সবাই বলতে গেলে সব ছেলে ওদেরকে দেখে ক্লাসের দিকে দৌড়ে চলে যেতে লাগলো। নিলয় কিছুটা সময় অপরিচিত লোকগুলোর দিকে তাকিয়ে রইল। হারামিগুলো আবার আসছে। নিশির দিকে তাকায় নিলয়। নিশির মুখ থেকে এমন কথা শুনে খানিকটা অবাক হয়। তার মানে এরা ভার্সিটির পরিচিত লোক, কিন্তু তাদেরকে এভাবে কেন বলা হচ্ছে নিলয় তা জানে না। নিলয় নিশির সামনে থেকে চলে আসে কয়েক ধাপ। তখনই বাইকে বসা ছেলেটি নিশির চারপাশে ঘুরে চক্কর মারতে থাকে। দেখো আরিফ, ভালো হবে না কিন্তু। যেদিক দিয়ে এসেছিস সেদিক দিয়ে চলে যা। নিলয় ঘুরে তাকায়। আরিফ নামে ছেলেটি বাইক থেকে নামে। জিপটাও থেমে যায়। আরিফ বাইকের থেকে নেমে একটা সিগারেট চালায়, তারপর নিশির দিকে তাকিয়ে বলে, আমাকে কি বলছিলি মনে আছে তোর? আরিফ, তুই আমার সামনে থেকে যা বলছি। আর নিশি সেম ক্লাসে, কিন্তু আরিফ হচ্ছে এই ঢাকা শহরের সবচাইতে পরিচিত একটি মুখ। কারণ আরিফ একসাথে রাজনীতি করে, আবার বেশ উচ্চ পদস্থ মাস্তানও বটে। নিশিকে সে ভালোবাসতে চায়, কিন্তু নিশি তার কোনো সুযোগ দেয় না। এর কারণ আরিফ জামাকাপড়ের মতো মেয়ে বদল করে। আরিফ আবারও বলে, তুই না বলছিলি তোকে ভালোবাসি বললে এর ফল ভালো হবে না? তাহলে শোন, আমি তোকে ভালোবাসি আর তোকে তুলে নিয়ে যেতে চাই। তোর বাপ নয়ন চৌধুরী আর তোর ভাই শরীফ চৌধুরী না আমার কিছুই করতে পারবে না। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে। আরিফের কাছ থেকে সোনার নাম দুটোর সাথে নিলয় অনেক আগেই পরিচিত, কিন্তু ওনাদের সাথে নিলয়ের কোনোদিনও কথা হয়নি। কেবল আশরাফ সাহেবের মুখ থেকে দুজনের কথা শুনেছিল, সিআইডি অফিসার শফিক চৌধুরী আর সাংবাদিক নয়ন চৌধুরী। দুটো নাম বেশ পরিচিত নিলয়ের কাছে, আর এই দুটো নাম জড়িয়ে আছে নীলাদ্রি নামের সেই আগন্তুক মেয়েটির সাথে। তার মানে নিলয় দুয়ে দুয়ে চার ভেবে নিল নিশির দিকে এগোতে থাকে। আরিফ নিশির হাত ধরতেই নিশি বলে, দেখ আরিফ, শত্রুতা তোর আর আমার। এখানে না আমার বাবা না ভাই আসবে। ভালোভাবে বলছি, আমার থেকে দূরে থাক, না হলে কি? মেয়ে মানুষ, এত দিমাগ নিয়ে চলা ঠিক না। না হলে তোকে কিন্তু তোর এই রূপের অহংকারের ফল পেতে হবে। আরিফ, হাত ছাড়। আরিফ নিশির হাত বেশ শক্ত করেই ধরে। নিলয় পাশে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে আরিফ কিছু সময় তাকিয়ে থেকে বলে, আব্বে তুই কে? কি হলো, কথা বলছিস না কেন? বোন নাকি? ও মেটার জন্য দরদ জমে গেছে নাকি? এই জিশান দেখ, নায়ক আসছে, শালাটাকে বানা, আমি ওরে দেখছি। জিপ থেকে ছেলেগুলো নামতেই সবাই শুনতে পায় একটি হুইসেল। গেটের দিকে তাকিয়ে দেখে দুটো জিপে করে 17-18 জন পুলিশ ভার্সিটিতে প্রবেশ করছে। আরিফ নিশির হাত ছেড়ে দেয়। জিসানও থেমে যায়। আরিফ নিশি আর নিলয়ের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে কয়েক মিনিট। পুলিশগুলো চলে এসে ওদের ঘিরে দাঁড়ায়। আরিফের দিকে তাকিয়ে নিশি বলে, তোকে না বলেছিলাম আমার হাতটা ছাড়, কথা শুনলি না। তোকে তো আমি পরে। সবাই ভার্সিটির গেটের দিকে তাকায়। কালো রঙের বড় একটি গাড়ি ভার্সিটির মেন গেট ক্রস করে নিলয়দের দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ড পরে গাড়িটা তাদের থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে কালো স্যুট টাই পরা একজন ব্যক্তি নামলো। নিলয় নিশির দিকে তাকায়। নিশি মুচকি হাসে। নিলয় লোকটাকে বেশ ভালো করেই চেনে। সিনিয়র সিআইডি অফিসার শরীফ। ছদ্মবেশী নিলয়কে এখানে কেউ না চিনলেও নিলয় কিন্তু সবাইকে চেনে। অফিসার এটাকে নিয়ে যান। শরীফ সাহেব কথা মতো পুলিশরা আরিফকে নিয়ে চলে যায়। নিশে এসে শরীফকে জড়িয়ে ধরে বলে, তোকে কে ফোন দিল? তোর উপর আমার নজর থাকে সবসময়, কেউ ফোন দেয়নি, নিজে এসেছে। তুমি পারো বটে ভাইয়া। তো ছেলেটাকে? নিলয় এতক্ষণ হাবার মতো সেখানেই দাঁড়িয়েছিল, তাই শরীফ সাহেব নিলয়ের দিকে তাকিয়ে কথাটি বলল। নিলয় আজ হুট করেই সবকিছু পেয়ে যাবে ভাবতেই পারেনি। নীলাদ্রিকে খোঁজার সে কতটাই না চেষ্টা করেছে, অথচ সেই নীলাদ্রিকে আগেই চিনত, আগে তার সাথে পরিচিত ছিল। খুব বুদ্ধিমান মেয়েটা, কিন্তু এভাবে ধরা দেবে নিলয় তা ভাবতেও পারেনি। ও ভাইয়া, ওর নাম আবির, নতুন এসেছে, খুব ভালো ছেলে, কথা কম বলে। আর যখন আমার সাথে ঝামেলা করেছিল তখনও এগিয়ে আসে। হ্যালো, দেখে তো মনে হয় না
তুমি আরিফের মতো ছেলের সাথে ফাইট করতে পারবে। তোমার যা লুক তাতে করে মনে হয় বড় জোর মশা মারতে পারবে। সরি, মজা করলাম। তবে এটা সত্য, কিন্তু তোমার দেখে মনে হয় না তুমি সত্যি আরিফের সামনে এসেছিলে আমার বোনকে বাঁচাতে। মুচকি হাসে। নিলয়ের মুচকি হাসির কারণ শরীফ সাহেবের কথা। কারণ এই শরীফ সাহেব তো আর জানে না এই নিলয়কে। ওরকম আরিফ কেন, এরকম সিআইডি অফিসারও কখন যে মাটিতে পড়ে থাকবে তা কেউ জানে না। নিলয়ের সাথে কিছুটা সময় কথা বলে বিদায় নেয় ওরা। নিলয় ক্যাম্পাসের মধ্যে গাছের নিচে বসে পড়ে। নিলয় হাসে, তবে শব্দহীন হাসি, যা সবাই দেখলেও শব্দ শুনতে পারবে না। নীলাদ্রিকে সে পেয়েছে, এইবার পালা নেহার। কিন্তু আমার সাথে কেন এমনটা করলে? আমি কিছু করিনি, সবটা তোমার ভাগ্য। ভাগ্য? আমার ভাগ্য আসলেই দুর্ভাগ্য। কিন্তু তুমি কেন এমন করলে? এইসব বাদ, তোমাকে মারিনি কারণ তোমাকে ভালোবাসি নিলয়, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। ধরফর করে ঘুম থেকে ওঠে নিলয়। বিছানার আধা ফাঁকা জায়গাতে হাত দিয়ে নেহাকে খোঁজার ব্যর্থ চেষ্টা করলো নিলয়। তারপর খট করে উঠে টেবিলে থাকা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। এরপর কিছুটা সময় লাগলো নিলয়কে নেহাকে নিয়ে স্বপ্ন দেখছিল তা বোঝার জন্য। জোরে এক নিঃশ্বাস ছেড়ে নিয়ে ফোনটা বের করে স্ক্রিনে নেহার হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে থেকে মনে করার চেষ্টা করতে লাগলো নেহা নিলয়কে ছেড়ে যাওয়ার ঘটনাগুলো। নেহা দাঁড়িয়েছিল ব্যালকনিতে বৃষ্টি আসার অপেক্ষায়। নিলয়ের হাত ধরে বৃষ্টিতে ভিজবে তারা। নেহাকে অবাক করে দিয়ে সেই দিন ঝুম বৃষ্টি আসে প্রকৃতিতে। নেহা একাই বৃষ্টিতে ভিজলেও নিলয়কে নিয়ে এর আগে কোনোদিনও সেই বৃষ্টিতে ভেজেনি। নিলয় ব্যালকনিতে এসে দাঁড়ায়। নেহা হাত ধরে সেই দিকে বৃষ্টিতে ভেজে। অনেকটা সময় বৃষ্টির পানিতে গা ভাসিয়ে ভালোবাসার স্মৃতি বিস্মরণ করে। সারাদিনে বৃষ্টিতে ভালোবাসা বিলাসের পর ফিরে আসে বাড়িতে। সেই দিন রাতটা ছিল নিলয়ের যেন স্বপ্নের রাত। নিলয় খুব কাছাকাছি আসে নেহার। সেই দিন রাতে নিলয় যেন বেশ আরামে ঘুমিয়ে থাকে। ভোর রাতের দিকে হঠাৎই নিলয় শুনতে পায় মাইকের শব্দ। আর মোড়া ভেঙে চোখ মেলতেই সামনের দেয়ালে থাকা দেয়াল ঘড়িটার দিকে চোখ যায় নিলয়ের। তখন রাত 4টে বাজে। সারা রাত ভালোবাসার মিশ্রিত দুজন মানুষ গল্প করে খানিকটা আগে ঘুমিয়েছিল। নিলয়ের চোখে তখনও ঘুমের রেশ লেগে আছে। নিলয় আবারও শুনতে পায় হ্যান্ড মাইকের শব্দ। কেউ যেন বিকট শব্দে বলছে, নিলয়, পালানোর চেষ্টা করো না, পুলিশ তোমাকে সব দিক দিয়ে ঘিরে রেখেছে, জলদি বাইরে এসে আত্মসমর্পণ করো। নিলয় বেশ কিছু সময় অবাক হয়ে চারপাশটা ভালো করে দেখতে থাকে। এক মুহূর্তের জন্য নিলয় ভেবে নিয়েছে সে কোনো নতুন জায়গাতে এসেছে কিনা। চেনা জায়গাটাও কেমন যেন তার কাছে অচেনা লাগতে শুরু করেছে। নিলয় বিছানা ছেড়ে জানলার দিকে যায়। নিলয় জানলার কালো পর্দা হালকা তুলে তাকিয়ে দেখে বাড়ির সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। কিছু সময় বোবা হয়ে দাঁড়িয়ে নিলয় নিজের মনে মনে বলে ওঠে, আমার বিরুদ্ধে তবে কি নীলাদ্রি সব প্রকাশ করে দিল? কিন্তু এভাবে সে প্রকাশ করবে ভাবতে পারেনি। নেহাকে এক্ষুনি সরিয়ে ফেলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতেই নিলয় বিছানার দিকে তাকায়। এতক্ষণ নেহা সেখানেই ঘুমোচ্ছিল, কিন্তু নিলয় দেখে সেখানে কেউ নেই। নিলয় কোনো কথা বলে না। বিছানায় থাকা বালিশের পাশে ফোনটা হাতে নিয়ে মাসুমকে কল দেয়, কিন্তু ফোনটা বেজে চলেছে, তবুও কেউ রিসিভ করে না। একে একে রাফাত, সিয়াম সবাইকে কল দেয় নিলয়, কিন্তু কেউ রিসিভ করে না। নিলয় যেন কথামিত চাহনি দিয়ে আবারও জানলার কাছে যেয়ে দেখতে থাকে। আবারও শুনতে পায়, নিলয়, জলদি আত্মসমর্পণ করো। নিলয় বিছানার কাছে এসে পিস্তলটি বের করে। তখনই শুনতে পায় দরজার কড়া নাড়ার শব্দ, ঠক ঠক ঠক। নিলয় চমকে যায়। হাতের পিস্তলটি সেভ করে একবার ভালো ভাবলো দরজার সামনে কোনো পুলিশকে ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্ল্যাকমেল করে এখান থেকে বের হবে। আবারও ভাবলো যদি তারা সবাই দরজা খোলার সাথে সাথে গুলি করে। নিলয় কিছুক্ষণ পিস্তল হাতে দাঁড়িয়ে থাকে। ঘড়িটার দিকে চোখ যায়। শান্ত মস্তিষ্কের মানুষটা কেমন যেন অশান্তভাবে রুমের মধ্যে পায়চারি করছে। ঘড়িতে তখন 5টা বাজে, একদম কাকভোর। নিলয় ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। আস্তে করে দরজা খুলতেই দেখে 4 জন পুলিশ পিস্তল নিয়ে নিলয়ের দিকে তাক করে দাঁড়িয়ে আছে, বেশ খানিকটা দূরে। নিলয় পিস্তলের ট্রিগার চাপ দিতে যাবে, তখনই পেছন থেকে কেউ নিলয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়ায়। নিলয় ঘুরতে যাবে, তখনই 4 জন পুলিশ এসে নিলয়ের হাত থেকে পিস্তল নিয়ে নেয়। তারপর সেই 4 জন পুলিশ স্যালুট করে দাঁড়িয়ে থাকে সেখানে। নিলয়ের সামনে তাকিয়ে হাবার মতো এসব দেখতে থাকে। পেছন থেকে পিস্তলটি নামিয়ে নেয় কেউ একজন।
নিলয় সেই দিকে ঘুরে তাকায়। পেছনে তাকাতেই নিলয়ের যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। যাকে সে এভাবে কোনোদিনও কল্পনাও করেনি সে আজ নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে, তবে নতুন এই রূপে। গায়ে শার্ট আর প্যান্ট পরা, চুলগুলো বেশ গুছিয়ে বাঁধা। নিলয় একবার আস্তে করে ডাক দেয়, নেহা। নেহা মুচকি হেসে ওঠে, তারপর নিলয়ের দিকে তাকিয়ে থেকে বলে, কি করব? দেশের সবচাইতে বুদ্ধিমান মাস্তান দ্য রাফিয়ানকে যে ধরার দায়িত্ব সবচাইতে বুদ্ধিমান ক্রাইম ব্রাঞ্চের অফিসার নেহা আহসান এর উপর দেওয়া হয়েছে। আমি যে একজন পুলিশ এটা আমার পরিবারও কোনোদিন জানে না, আর সেটা তুমি কি করে জানবে মিস্টার রাফিয়ান? নিলয় ঠিক কি বলবে খুঁজে পাচ্ছে না। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। নিলয়ের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, সারা শরীর কেমন যেন কেঁপে উঠল ওর। গায়ের লোমগুলো অজান্তেই দাঁড়িয়ে গেল। বারবার নিলয়ের মাথায় একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, কেন এমন করলো? কেন তাহলে ভালোবাসার নামক প্রজাপতিকে নিয়ে খেলা করলো? কেন এত নাটক করলো? নিলয় প্রশ্নগুলো করে না, আসলে নিলয়ের গলা দিয়ে কথা বের হচ্ছে না। তবুও কেন জানি না নেহা সেই প্রশ্নগুলো ঠিকঠাক বুঝে নিয়ে বলতে লাগলো, জানি এখন হয়তো ভাবছো কেন এত কিছুর পরও তোমাকে ধরলাম। আসলে নীলাদ্রি তো হলো আমার ইনফরমার, আর ও তোমার এক সময়ের আত্মীয় ছিল। নেহা থামে। নিলয়ের চোখ বেয়ে কখন যে পানি গড়িয়ে পড়তে লাগলো নিলয় তার টের পায়নি। নিলয়ের পাশে 4 জন পুলিশ পিস্তল হাতে নিলয়ের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। নিলয় যেন আজ কেমন চুপসে গেছে, তবে পিস্তলের সামনে দাঁড়ানোর জন্য না। নেহার এমন রূপ দেখে নেহার দিকে নিলয় তাকায়। নেহা বলে, প্লিজ এখনই এত কান্না করার দরকার নেই। আর নিলয় দ্য গ্রেট রাফিয়ান কাটলে কেমন যেন বেমানান লাগছে। তোমার চোখের কান্না নয়, হিংস্রতা মানায়, যা তোমাকে খুন করার সময় দেখা যায়। অবাক হচ্ছ নিশ্চয়। নেহা হাসতে থাকে, শব্দহীন হাসি দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের মাঝে যেন সব ধরনের শূন্যতা এসে ভর করেছে। যাকে প্রচন্ড বিশ্বাস করত নিলয়, সেই মেয়েটা আজ পুলিশ হয়ে সামনে দাঁড়িয়ে আছে। নিলয় কখনোই তা কল্পনা করেনি। নেহা আবারও বলে, আমি সবটা জানি, কেবল জানতাম না তোমার মাস্তানিতে আসার গল্পটা, জানতাম না তোমার মিমিকে মারার গল্পটা। তবে এটা জানতাম তোমার সাথে মিমি জড়িয়ে আছে, ও ছিল আমার জুনিয়র অফিসার। আচ্ছা থাক, একটু পরেই সব খুলে বলি। এখন তোমার সাথে একটু প্রেম করা যাক মিস্টার রাফিয়ান। নেহা কথাগুলো বলে আবারও হাসতে থাকে। এর পাটা যেন কেমন অস্থির হয়ে কাঁপতে থাকে। ভয় নয়, কেমন যেন গুজবাম হয়ে সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। নিলয় অনেক কিছু বলতে যেও কিছু বের হচ্ছে না মুখ থেকে। আকস্মিকতার অবাকতা নিলয়ের কথা যেন একদমই হারিয়ে গেছে। কেবল মনে মনে অনেক রকমের কথা সাজাতে থাকে নিলয়, কিন্তু উত্তেজনায় তার সবটা যেন বেখাপ্পা হয়ে যাচ্ছে বারবার। কেশর গচ্ছিত সিংহকে যেন লড়াইয়ের হারানোর পর সবাই মিলে জোর করে কেটে নেওয়া হয়েছে তার গর্ভের কেশর। সে না পারছে তার জাতির সাথে থাকতে, না পাচ্ছে একা হতে। নিলয়ের অবস্থাটাও ঠিক একই রকম। নেহার দিকে বিদঘুটে দৃষ্টিতে তাকায় নিলয়। যা কোনো দিন এমন করবে নিলয় তা ভাবেনি। কখনোই নেহার দিকে সে এভাবে তাকায়নি। নিলয়ের তাকানোর মাঝে ছিল ভালোবাসা আর মায়া, যা নেহার জন্য সর্বদাই উচ্ছ্বসীল। কিন্তু আজ নেহা হাসতে হাসতে বলে, ভিতরে আসো মিস্টার নীলয় সাহেব। নিলয়ের পা যেন চলে না। পেছন থেকে 4 জন পুলিশ নিলয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। তারপর নেহাকে স্যালুট করে ওরা চলে যায়। নেহা বিছানার ওপরে থাকা নিলয়ের সিগারেটের প্যাকেট থেকে 2টো সিগারেট বের করে। নিলয় অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। নেহা একটা সিগারেট জ্বালায়। নিলয় হাঁ হয়ে নেহার দিকে তাকিয়ে আছে। যে মেয়ে দুধ খেতে চাইতো না, আজ সেই মেয়ে নিজে সিগারেট জ্বালিয়ে নিজের ঠোঁটে রেখে টানতে ব্যস্ত। নেহা আর একটা সিগারেট জ্বালিয়ে নিলয়ের দিকে বাড়িয়ে বলে, এই নাও খাও, তুমি তো সিগারেট খাও, নাও এটা। উফ, তোমার তো হাত খোলাই নেই। যাকে আমি খাই আর তুমি গল্প শোনো। নেহার মুখের হাসিটা নিলয় আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না। আজ যেন নিলয়ের সব শক্তি নেহা নামে মেয়েটি কেড়ে নিয়েছে। নেহা আবারও বলে, প্রায় রাতেই দেখতাম তোমাকে কালো কোট পরে বাইরে যেতে। তোমার কাছে থাকতো পিস্তল, আর আমি তখনই নীলাদ্রিকে বলতাম খোঁজ নিতে। সেই বলতো তুমি কখন কাকে কিভাবে মার্ডার করতে। যখন তুমি বাড়িতে আসতে তখনও জেগে থাকতাম আমি। তোমার প্রতিটা পদক্ষেপ আমার চেনা। তুমি লুকিয়ে পিস্তল রাখতে পারো, আর আমি কেন পারবো না পরিচয় লুকিয়ে রাখতে? তোমার বাড়িতে বসেই সব কিছু জানতাম আমি। তোমার ব্যাপারের উপর লেভেলে যেভাবে আমাকে বলা হয়েছিল
তোমাকে দেখার পর মনে হয়েছিল আসলে তুমি ঠিক ওরকম না, ভয়ঙ্কর একজন মানুষ হিসাবে তোমাকে জানতাম। কিন্তু তোমাকে দেখে প্রথমেই ভেবেছিলাম ইউ আর এ চকলেট বয়, বাট তুমি সেরকম নও। তোমাকে অনেক পুলিশ আগেই ধরতো, কিন্তু তোমাকে প্রমাণের অভাবে ধরতে পারতো না। তবে আজ প্রমাণ আছে, সাক্ষী আছে। জানো সে কে? সে হলো নীলাদ্রি। তোমার ক্রাইমের সব প্রমাণ ওর কাছে আছে, আর ও আজই আমাকে সব দেবে। তাই আর দেরি করলাম না, তোমাকে ধরেই নিলাম। নিলয় হাসল। চারপাশের সকালের আলো উদয়মান হয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। নিলয়ের হাসির দিকে নেহাত তাকিয়ে একটু অবাক হয়। এমন অবস্থায় কেউ হাসতে পারে নেহাত তা জানা ছিল না। নিলয় বলে, আমাকে মেরে ফেলো। কেন? আমি বেঈমানদের বাঁচিয়ে রাখি না। আগে তুমি বের হও। বের তো হবই, তার আগে জানতে চাই সবটুকু কেন এমন করলে। নেহা উঠে পায়চারি করে কয়েকবার। নিলয়ের সাথে তার পরিচয়ের বেশ কয়েকদিনে, কিন্তু নিলয়ের এই হাসির সাথে নেহা একদমই পরিচিত নয়। নেহা এই কয়েকদিনে জেনে নিয়েছে নিলয় কারণ ছাড়া হাসে না, তাই নিজেকেই সংযত রেখে পকেট থেকে ফোন বের করে নীলাদ্রিকে কল দেয়। নীলাদ্রির সাথে কথা বলে কনফার্ম হয়ে নেয়। তারপর শান্তভাবে বসে নেহা বলে, সবটাই বলবো তোমাকে, তোমার সাথে তো কথাও হবে না, তাই সবকিছু গোপন রেখে কি লাভ? তাহলে বলেই ফেলি। অবশ্য স্যারকে বলেছিলাম তোমাকে দুপুরে নিয়ে যাব, হাতে অনেকটা সময় আছে, কিছুক্ষণ না হয় তোমার সাথে গল্প করে কাটিয়ে দিই। শোনো তাহলে। নেহার দিকে তাকিয়ে থাকে নিলয় তার ভালোবাসা নামক অধরা দৃষ্টিতে। নিলয় চাইলেও নেহাকে এখন ঘৃণার দৃষ্টিতে দেখতে পাচ্ছে না, কিন্তু সামনে বসে থাকা মিষ্টি চেহারার মেয়েটি নিলয়ের দিকে দিব্য তাকিয়ে আছে রাগী দৃষ্টিতে। নেহা বলে, লাবিদ হাসান হচ্ছে ক্রাইম ব্রাঞ্চের প্রধান অফিসার। যখন লাস্ট সেমিস্টারে আসি তখন খুব বেপরোয়া ভাবে চলাফেরা করতাম। একদিন সন্ধ্যা রাতে হবে, আমি আর মিমি দুজনে নিজের ঘরে ফিরছিলাম। যখন বিশ্ববিদ্যালয়ের মেন রাস্তায় ক্রস করে কিছুটা ফাঁকা রাস্তায় আসি, তখন কারো চিৎকার শুনতে পাই। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই মানুষ খুব একটা ছিল না বললেই চলে। যখন সেই চিৎকারের রহস্য উদ্ঘাটন করতে যায়, তখনই সেখানে যেয়ে দেখি ময়লা জায়গায় ট্রেনে কেউ পড়ে আছে। আমি আর মিমি খানিকটা অবাক হই। লোকটা বারবার মৃদু চিৎকার করে বলছিল, কেউ আছেন, আমাকে একটু সাহায্য করুন। লোকটাকে কোনো দিন দেখিনি, আমরা চিনিও না। গায়ে ছিল পুলিশের পোশাক, তাই প্রথমে মনে করে নিয়েছিলাম পুলিশের ঝামেলাতে জড়ানো কোনো দরকার নেই। কিন্তু লোকটার আত্মচিৎকার আমাকে কেমন ভাবিয়ে তোলে। ওনাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে যায়। এরপর ধীরে ধীরে লোকটি সুস্থ হয়। প্রতিদিন একবার করে লোকটাকে দেখতে যেতাম। পরে নাম জানতে পারি লাবিদ হাসান, ক্রাইম ব্রাঞ্চের প্রধান উপদেষ্টা। তারপর জানতে পারি এইভাবে রাস্তায় পড়ে থাকার কারণটা। জানতে চাও নিলয়, তিনি কেন গুলি খেয়ে পড়েছিলেন? নেহা থেমে যায়। নিলয় বোকা চাহনি দিয়ে নেহার দিকে তাকিয়ে আছে। নিলয় জানে পরের গল্পটা, কারণ নাবিদকে নিলয়ের লোকগুলোই গুলি করেছিল। তার কারণ ছোট নয়, নাদিব হাসান নতুন জয়েন করেছিল ঢাকাতে, আর এসে সব রকম ঝামেলা শুরু করে দেয়। প্রথমে লাবিদ নিলয়ের গ্যাংয়ের সাথে ঝামেলাতে জড়িয়ে পড়ে। একসময় নিলয়ের লোক লাবিদকে গুলি করে রাস্তায় ফেলে আসে। নেহার দিকে তাকায় নিলয়। নেহা বলে, নিলয় হাসান কে তখন জানতাম না, ওনার মুখে শুনতাম তোমার কথা। তোমার লোকেরাই ওনাকে গুলি করে। তুমি নাকি কাউকে জেনে শুনে মারোই না, কিন্তু তোমার লোকেরা তো শোনে না। প্রতিদিন ওনার থেকে তোমার গল্প শুনতাম। একসময় ওনার পরিবারের সাথে আমার পরিচয় হয়। বলতে গেলে ক্লাসের নাম করে আমি ওনাদের বাড়িতেই কাটাতাম সবসময়। উনি আমাকে মা বলেই ডাকতেন। একদিন উনি বেশ খুশি হয়ে এসে আমাকে বলে, নিলয়কে ধরা পুরো বাংলাদেশের পুলিশের কাজ নয়, কারণ সে খুব চালাক আর চতুর, খুব ভয়ঙ্কর। আমাদের আগেই সে 2 লাইন বেশি ভেবে পথ চলে। ওর সাথে মাইন্ড গেম খেলা দরকার। তাই আমিও আমার টিম সিদ্ধান্ত নিয়েছি, তুমি আর মিমি ক্রাইম ব্রাঞ্চে চোখ দাও। তোমাদের নিলয়কে ধরার মিশনে পাঠানো হবে। আর কেন হবে তা বলছি, কারণ নিলয় কখনো মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না, আর মেয়েদের উপরে রাগও দেখায় না। আর জানোই তো, নারীর কাছে সব পুরুষই বন্দী। সো প্লিজ নেহা, আমার কথাটা শোনো, সবটা তোমাকে বুঝিয়ে বলা হবে। নিলয় একটা আতঙ্ক। ও সবসময় উচ্চ শ্রেণীর লোকেদের ধরে নিয়ে মেরে দেয়। জানি সেই সব লোকেদের সাথে নিলয় এমনি এমনি শত্রুতা করে না। সেই লোকগুলো ধোয়া তুলসী পাতা না, কিন্তু তবুও ওপর থেকে চাপ আসছে। না তো নিলয়কে আমরা কোনোদিন ক্রাইম স্পটে দেখেছি, না কাউকে নিজেও মারছে, না কেউ তাকে মারতে দেখেছে। যা দেখেছে সে হয় কথা বলতে পারার অবস্থায় নেই, আর না সে দুনিয়াতেই নেই। তাই প্লিজ তোমরা আমার কথা শোনো।
তোমাদের দিয়ে সবটা হবে। ওনার কথা শুনে আমি আর মিমি অবাক হই। তারপর বহু রিকোয়েস্টের পর আমরা দুজন জয়েন করি। মিমিকে প্রথম তোমাকে ধরার জন্য পাঠানো হয়, আর আমাকে তখন নিয়োগ দেওয়া হয় তোমার উপরে একটি থিসিস তৈরি। আর সেই সময় থেকে নীলাদ্রিকে আমি তোমার পিছনে লাগিয়ে দিই। সব কিছু ঠিকঠাক চলছিল। মজার ব্যাপার কি জানো, আমাকে শুধুমাত্র তোমাকে ধরার জন্যই রাখা হয়। সব ঠিকঠাক চলছিল, কিন্তু মিমি ভুলটা করে বসে তোমার সামনে চটজলদি নিজেকে পরিচয় দিয়ে। খুব কাঁচা ছিল মেয়েটা, আর সে কি করলো, তোমাকে ধরার বদলে তোমাকে মেরেই ফেলছিল প্রায়। আর তার উপর তোমার আহত ও নিহত বডি তখন খুঁজে পাচ্ছিলাম না। এই কারণে আমরা কয়েকদিন খুব সাবধানে থাকি। এরপর তুমি আবার ফিরে এলে, তারপর মিমিকে মারলে। আমরা আরো সাবধান হয়ে যাই। আর তোমাকে ধরার কোনো প্ল্যানই কাজে আসছিল না। একসময় জানতে পারি আমার আব্বুর সাথে তোমার বেশ সখ্যতা। ব্যাস, প্ল্যান পেয়েও গেলাম, কেবল সঠিক সময় আসছিল না। একদিন কাকতালীয় ভাবে সেই সময়টা চলে আসে। বাড়ি থেকে বের হতেই তুমি নিজেই আমাকে তুলে নিয়ে এলে। তুমি আমাকে গাড়িতে তুলে আনছিলে ঠিক, আর তোমার গাড়ির পিছনে পুলিশের গাড়িও ছিল, এটাও সত্য। তোমার প্রতিটা পদক্ষেপ আমি জানতাম। ধীরে ধীরে তোমার সাথে একদম সাধারণভাবে মিশে যাই। কেবল অপেক্ষাতে ছিলাম তোমার ব্যাপারে পুরো প্রমাণ কবে আমার হাতে আসবে। ব্যাস, সেটা আজই পেয়ে যাব, তাই তোমাকে ধরে নিতে হলো। নিলয় কোনো কথা বলে না, কেবল নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল নেহার দিকে। নিলয় নিজেও জানে না কিভাবে তাকে ধরা হবে, আর কবেই বা টপ মাস্তানির খাতায় নিলয়ের নাম সবার আগে উঠে থাকবে কে জানতো। কিন্তু নেহাকে এভাবে সে কখনোই কল্পনাও করেনি। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, খুব ভালো মিস নেহা আহসান, আমি আবার বলছি, আমাকে মেরে ফেলো এক্ষুনি, না হলে আমি বেঁচে থাকলে সব কিছু শেষ করে দিতে পারি। এটা তুমি ভালো করেই জানো। আমাকেও শেষ করে দেবে? নিলয় কোনো কথা বলে না, নেহার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নেহা নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নেহা বলে, তুমি পারবে না আমাকে শেষ করতে, কারণ তুমি আমাকে ভালোবাসো। নিলয়, তোমাকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ এবার সবকিছু ছেড়ে দাও, এই জীবন থেকে বেরিয়ে আসো। চলো না আমরা একসাথে বাঁচি। আমি তোমাকে সত্যি ভালোবাসি নিলয়। হয়তো ভাবছো এত কিছুর পরও তোমাকে ভালোবাসি কথাটা বলছি কিভাবে। আসলে নিলয়, আমি মিস্টার রাফিয়ানকে নয়, একদম সাধারণ একটা ছেলে মিস্টার নিলয়কে ভালোবাসি। এটা হয়তো ভাবছো তোমাকে না ধরে অন্যভাবে তোমার এই পথ থেকে বের করা কি যেত না? তা যেত, কিন্তু আমি যে দায়িত্ব বাঁধা। তুমি যেদিনই নিজেই বলেছিলে সবকিছু ছেড়ে দিয়ে নতুন ভাবে বাঁচবো, সেদিনে আমার থেকে খুশি কেউ হয়নি। ভেবেই নিয়েছিলাম তোমার সাথে বাকি সময় থাকার জন্য আমি এই দায়িত্ব থেকে বের হয়ে আসবো, কিন্তু তুমি কি করলা, আবার শুরু করলা। তোমাকে নিয়ে পারছি না নিলয়, তোমাকে বড্ড ভালোবাসি আমি, নিজের থেকেও। প্লিজ তুমি ফিরে এসো। কথা দিচ্ছি আমি আয়নের সহায়তায় তোমাকে বের করে আনবো, একসাথে বাঁচবো, তোমাকে ভালোবেসে সব সময় থাকতে চাই। নিলয় কোনো কথা বলে না। কান্না মিশ্রিত নেহার দিকে নিলয় বেশ খানিকটা সময় ধরে তাকিয়ে আছে। হয়তো নিলয় দেখতে চাইছে কত রকম ভাবে মেয়েরা তাদের রূপ বদলায়। নিলয় কোনো কথা না বলে উচ্চস্বরে হেসে ওঠে। নেহা নিলয়ের হাসির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নেহা ঠিক বুঝে নিচ্ছে নিলয় আর তাকে বিশ্বাস করবে না, কিন্তু কি করবে সেও তো একটা দায়িত্বে বাঁধা, আর নিলয়কে ভালোবাসে, সে সব কিছু করতে পারবে। এটাই কি নিলয় বুঝতে পারছে না? নিলয় হাসি থামিয়ে বলে, একটা সিগারেট হবে? দেখো নিলয়, পাগলামো করো না, আমি তোমাকে জানি, চিনি। বড় রকমের সিচুয়েশনে এই তুমি মাথা একদমই ঠান্ডা রাখো। আর তুমি এমন তো অবস্থায় হাসবে না, তোমার হাসি অন্য কিছু মিন করে যা আমি মানতে পারছি না। প্লিজ আমি যা বলছি তোমাকে সেটাই করো। তোমাকে ভালোবাসি নিলয়, কেন বুঝতেছো না? ভালোবাসা? এই নিলয় ভালোবাসাকে আর নিতে পারবে না। আমি আবার বলছি, আমাকে এক্ষুনি এখানে মেরে ফেলো, না হলে কি? হ্যাঁ, খুব অ্যাটিটিউড তোমার। হ্যাঁ, যা ভাবো তাই করো, কারো কথা শোনো না। কি ভাবো কি নিজেকে? কি সমস্যা কি তোমার? তোমার মাথায় কি কোনো সমস্যা আছে, নাকি পাগল আছো তুমি? ওকে যাও, চলে যাও, না হলে মেরে ফেলো, আমি তোমায় হাত করা খুলে দিচ্ছি। নেহা উত্তেজিত হয়ে সব কথা বলে, এমনকি নিলয়ের হাত করাও খুলে দেয়। নিলয় তখনও চেয়ারে বসে আছে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা জানে এখন নিলয় তাকে মারবে, আর না হয় এখান থেকে নেহার মাথায় পিস্তল লাগিয়ে পালিয়ে যাবে। কিন্তু নিলয় যে মানুষ, সে মরবে কিন্তু পালাবে না। নেহার ভাবনাকে অবাক করে দিয়ে নিলয় বিছানায় থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নেয়। তারপর আবারও চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে দিয়ে টানতে থাকে। নেহা কেবলই অবাক চোখে তাকিয়ে থাকে।
নিলয় সিগারেটে টানতে টানতে বলে, ভয় নেই, তোমার দায়িত্বের কোনো ত্রুটি আমি রাখবো না। আমি পালাবো না, তোমাকে মারবো না। জানি মারবে না। রাফিয়ানেরও যে একটা মন আছে, তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি ঠিকই জানি, কিন্তু এখনো তুমি জানো না আমিও তোমাকে ভালোবাসি তোমার মতো করেই। নেহাকে অবাক করে আধা খাওয়া সিগারেট ফেলে দিয়ে নিলয় নিজেই নিজের হাতে হাত করা পরিয়ে নেয়। নেহা কিছু বলতে যেও পারে না, কেবল নেহার দিকে তাকিয়ে নিলয় একবার হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে বাইরে আসে। সকালের সূর্যের আলো নিলয়ের মুখে এসে পড়ে। আরিতা দৌড়ে এসে নিলয়ের কাছে, ভাইয়া তুমি? ভালোভাবে পড়াশোনা করবি, মা বাবাকে দেখে রাখিস, আর এসব কিছু যেন নানু নানি কেউ জানে না। আর চিন্তা করিস না, আমি আসবো আবার। শেষের কথাটা নিলয় নেহার দিকে তাকিয়ে বলে। নেহা কোনো প্রত্যুত্তর দেয় না। বাইরে বের হতেই চারপাশে সব পুলিশ নিলয়ের সামনে রাইফেল হাতে দাঁড়িয়ে তাক করে থাকে। নিলয় হাসি দেয়। পুলিশের প্রয়োজন ভ্যানের সামনে রাফাত, মাসুম আর সিয়ামকে হাঁটু মুড়ে বসে থাকতে দেখে। মুখে রক্তের দাগ স্পষ্ট, তার মানে পুলিশদের মধ্যেই এদেরকে কেউ মেরেছে। নিলয় যে ওদের বসা থেকে উঠে দাঁড় করায়, ওদের হাতেও হাত করা পরানো। নিলয় গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোদেরকে কোন অফিসার মেরেছে? ভাই, নিলয় পাগলামি করো না প্লিজ। মাসুম, কে তোদেরকে মেরেছে? মাসুম কোনো কথা বলছে না, কেবল দৃষ্টি ঘুরিয়ে একজন পুলিশের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নিলয় একটা হাসি দিয়ে বলে, চিন্তা করিস না, মুখটা চিনে রাখ, কয়েকদিন পরে যখন ফিরে আসবো তখন। নিলয় কথাটা শেষ করে না, পুলিশটা এসে নিলয়ের গালে চড় বসিয়ে দেয় জোরে। মাসুম, রাফাত আর সিয়াম এগিয়ে আসতে চাইলেও তা পারে না। নেহা রেগে উঠে বলে, অফিসার কি হচ্ছে? সরি ম্যাম, আমাকে মারার হুমকি দিয়েছে তাই। শাট আপ, আমার সামনে এরপর যদি এইসব করেছো তাহলে যাও সবাই গাড়িতে তোলো, আমি আর নিলয় আলাদাভাবে আসছি। কিন্তু ম্যাম। ভয় নেই, ও পালাবে না, আর পালিয়ে গেলেও আমি নিজে এর জন্য দায়ভার নিব। যাও। মাসুমদের নিয়ে প্রিয়জন ভ্যানটি চলে যায় আর পুলিশগুলো তাদের সাথে চলে যায়। কেবল রয়ে যায় নিলয় আর নেহা। নেহা নিলয়ের হাতে কড়া খুলে দেয়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানেই। নেহা নিলয়ের গাড়িতেই নিলয়কে নিয়ে বসে। সেখান থেকে সোজা গাড়ি চালিয়ে চলে আসে সেই নদীর পাড়টাতে। সেখানে দুজনের বহু স্মৃতি জড়িয়ে আছে। নেহা গাড়ি থেকে নেমে নদীর পাড়ে গাছের নিচে এসে বসে। শান্ত নদীর পানির দিকে তাকিয়ে থাকে নেহা। নেহার চোখ বেয়ে পানি যেন সেই নদীর পানিতে মিশে যাচ্ছে। নেহা না পারছে নিলয়কে এভাবে দেখতে, না পারছে দায়িত্বের সাথে বেইমানি করতে। যেখানে ভালোবাসা হয়ে গেছে এখন বিষের মতো। নিলয় ধীর পায়ে এগিয়ে আসে নেহার কাছে। কিছুটা দূরত্ব রেখে বসে নিলয়। নেহার পাশে তাকায়। এমন দূরত্ব নেহা কখনোই কল্পনাও করেনি। নিলয় নদীর পানির দিকে তাকিয়ে বলে, তোমার মাঝে আজ যে গ্যাপটা দেখছো সেটা হচ্ছে অভিমান। অর্থাৎ মানুষ যখন প্রিয় মানুষটার সাথে অভিমান করে তখন তার সাথে 3 হাত গ্যাপের মতো ভালোবাসা দূরে সরে যায়। কারণ এই অভিমান আর ভালোবাসা দুটোর কাছে টানে, আর কাছে টানার জন্য একটু গ্যাপ তো রাখাই যায়। নিলয় আর কিছু বলে না, সোজা গাড়িতে যেয়ে বসে। নিজেই ড্রাইভিং সিটে বসে নেহাকে ডাক দেয়। নেহা পুরো বোকার মতো চাহনি নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় কি বলল? নেহা তার আগামাথা কিছুই বুঝতে পারছে না। কেবল বারবার নিলয়ের কথাগুলোই নেহা ভাবছে। এখনো কি বলল? নেহা অস্থির মস্তিষ্ক এখন নিলয়ের টেরা ব্যাখা কথাগুলো বোঝার চেষ্টা করলো, কিন্তু নেহা কিছুই বুঝে উঠতে পারছে না। নেহা গাড়িতে যেয়ে বসে। নিলয় নিজে ড্রাইভ করে গাড়ি চালাতে থাকে। কিছু সময় পর ক্রাইম ব্রাঞ্চের বড় অফিসের সামনে গাড়িটা এসে থামে। নিলয় গাড়ি থেকে নামতেই অনেকগুলো পুলিশ নিলয়ের 4-5টা ঘিরে ধরে, রাইফেল হাতে। নিলয় মুচকি হাসি দেয়। নেহা গাড়ি থেকে নেমে বলে, অফিসার্স, এসবের কোনো দরকার নেই, ও কিছুই করবে না। নিলয় সোজা অফিসের মধ্যে প্রবেশ করে। পেছনে নেহা। পুলিশ কর্মকর্তারা হয়তো এটা একদমই আশা করেনি। তারা সবাই ভেবেই রেখেছে নেহা আগে আসবে নিলয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে, কিন্তু এসব তারা দেখছে উল্টো। নিলয় আগে অফিসে প্রবেশ করে, তার পেছনে নেহা এবং নিলয়ের হাতে কোনো হাত করা নেই। কেমন যেন পুরো পুলিশ টিমই অবাক চোখে তাকাচ্ছে দুটো মানুষের দিকে। নিলয় সোজা লাবিদ সাহেবের সামনে চেয়ারে যেয়ে বসে। নিলয় হাসি মুখে তাকায় লাবিদ সাহেবের দিকে। লাবিদ সাহেব নিলয়ের চাহনি বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয় তিনি। নেহার দিকে তাকিয়ে লাবিদ সাহেব বলে, নেহা, প্রমাণগুলো দাও।
লাবিদ সাহেব নেহাকে একটা ঝাড়ি দেয়। নেহা ঘোরের মধ্যে থেকে বেরিয়ে আমতা আমতা করতে করতে নীলাদ্রিকে ফোন করে, কিন্তু নীলাদ্রি ফোনের কল যায় না। অনেকবার চেষ্টা করার পরও নীলাদ্রির ফোনে কল দেওয়ার সম্ভব হয় না। স্যার, প্রমাণ তো সব নীলাদ্রির কাছে। মানে? অ্যাকচুয়ালি স্যার, ও বলেছে এক্ষুনি আমার কাছে সব পাঠিয়ে দেবে। ও শিট, তুমি কি পাগল নাকি? নীলাদ্রিকে যদি না পাওয়া যায়? জানি না স্যার, কিন্তু ও তো কখনোই এমন করবে না। শ্যাট আপ কামাল সাহেব, আপনি এখনই যেখান থেকে পারেন নীলাদ্রিকে খুঁজে আনুন। ক্রাইম ব্রাঞ্চের অফিসার এখন বেশ উত্তেজনা ভর করছে। চারদিকে পুলিশ ছোটাছুটি করছে। নিলয় কেবল চেয়ারে বসে সবকিছু দেখছে। নিলয় কেবল কিছু সময় পর পর মুচকি হাসছে লাবিদ সাহেব আর নেহার কথা শুনে। সময়গুলো দেখতে দেখতে কেটে যায়। সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল পার হয়ে সন্ধ্যা নেমে এসেছে। পুরো ঢাকা সিটি তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়েছে নীলাদ্রি চৌধুরীকে, কিন্তু কোথায় সে? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাবিদ সাহেব হতাশ হয়ে চেয়ারে বসে আছেন। এতক্ষণ অবধি নিলয় কোনো কথা বলেনি। উত্তেজনার বশে অফিস থেকে সবাই চলে গেলেও নিলয় তখনও অফিসে বসেছিল। একটা সময় সন্ধ্যার কালো রং সব দিক ছেয়ে নিল। লাবিদ সাহেব নেহাকে বলে, ফুল প্রুফ প্ল্যানটা এভাবে শেষ হবে ভাবতে পারিনি। তোমার জন্যই হয়েছে। ধ্যাত, সরি স্যার, আমারই ভুল ছিল। কোনো কথা নয়, এখন ওকে কিভাবে চালান করব? স্যার, আমরা তো জানি ও সব কিছু করেছে। শ্যাট আপ নেহা, কোনো কথা বলো না তুমি। আমার সামনে থেকে যাও। প্রমাণ ছাড়া নিলয়কে আদালতে পেশ করলে কি হবে বুঝতে পারছো? দেশের সবাই জানে সে রাফিয়ান লিডার, কিন্তু আমি কি দেখেছি তাকে মারতে, বা দেশের জনগণ দেখেছে ওর ক্রাইম করতে? চলে যাও সামনে থেকে। নেহা কিছু না বলে চলে আসে সেখান থেকে। নেহা মনে মনে খুশি হলেও নিলয়ের কথা ভেবে কেমন যেন হয়ে যাচ্ছে। এদিকে নিলয় লাবিদ সাহেবের সামনে বসে আছে। লাবিদ সাহেব বলে, আজ তুমি বেঁচে গেলে নিলয়, পরে আর সুযোগই পাবে না। আমি মিস্টার লাবিদ সাহেব, আর আমার ভাইদেরও ছেড়ে দিন। আর একটা কথা, আমি না চাইলে কখনোই আর আমাকে ধরার সুযোগ পাবেন না। মোহন সাহেব, ওদেরকে ছেড়ে দিন। লাবিদ সাহেব আর কোনো কথা বলে না। নিলয় মুচকি হেসে অফিস থেকে বের হয়। বাইরে এসে নিলয় ওর গাড়িটা দেখতে পায়, কিন্তু নেহাকে সে খুঁজে পায় না। চারপাশে তাকায় কয়েকবার, কিন্তু নেহাকে নিলয় কোথাও দেখতে পায় না। তবে নিলয় এটা ভেবেই পাচ্ছে না কেন নীলাদ্রি এমন করবে, কি রহস্য থাকতে পারে। তারপর, ভাইয়া ওঠো। নিলয় ধরফর করে ওঠে। নেহার কথা ভাবতে ভাবতে কখন যে নিলয় ঘুমিয়ে পড়েছিল তা সে টেরই পায়নি। চোখ খুলে তাকিয়ে দেখে মাসুম হাতে খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় বেশ কিছু সময় শোয়া থেকে উঠে বসে মাসুমের দিকে তাকিয়ে রইল, কারণ কোনোদিনও মাসুম, রাফাত আর সিয়াম খবরের কাগজ পড়ে না। অথচ আজ ওর হাতে সেটা দেখে নিলয় খানিকটা অবাক হয়। ভাই, কি হলো? কথা বলো না কেন? আর তোমাকে না বলেছি এই বাড়িতে আসবে না? যেদিন থেকে ক্রাইম ব্রাঞ্চ অফিস থেকে বেরিয়ে এসো, নিয়া ভাবিকে খুঁজছিলে, সেদিন থেকে তুমি এই বাড়িতে আসো আর নিজের মুড অফ করো। আমি জানি এখানে নিয়া ভাবির সাথে কাটানোর সময়গুলো তোমাকে ভাবায়, কিন্তু কেন তুমি ভাববে? সে তো বেইমানি করলো, তাই না? তোমাকে ধরার জন্য তো সে এত কিছু করেছে, আর তার জন্য তুমি কেন সবসময় মন মরা হয়ে থাকবে? মাসুমের দিকে নিলয় তাকিয়ে মুচকি হাসে। এত কথা মাসুম এর আগে কোনোদিনও নিলয়ের সামনে বলেনি, কারণ মাসুম যতটা নিলয়কে ভয় পায় তার থেকে অনেক বেশি ভালোবেসে সম্মান করে। এর কারণেই নিলয়ের সামনে মাসুম নয়, রাফাত ও সিয়ামও কোনো কথা বলতো না, খুব দরকার ছাড়া। নিলয় বলে, তুই বুঝবি না রে, বাদ দে। তোর হাতে পত্রিকা কেন? চাকরি পেলি নাকি? দূর, কি যে বলো না, রাফিয়ানদের আবার চাকরি? অবশ্য তোমার ভয় দেখিয়ে যে কোনো জায়গায় চাকরি পাওয়াটা জাস্ট 2 মিনিটের ব্যাপার। আর যদি আশিফের লোকজন জানে আমি তোমার ভাই, তাহলে ওর চেয়ারে ছেড়ে দিয়ে বসতে দেবে। এত কথা বলিস কেন? যা বললাম তার উত্তর দে। ও হ্যাঁ ভাইয়া, দেখো। মাসুম নিলয়ের দিকে পত্রিকাটা বাড়িয়ে দেয়। সেখানে বাংলাদেশের প্রতিদিন পত্রিকাতে বড় বড় করে লেখা, উঠতি নেতা অপমৃত্যু। নিলয় পত্রিকাতে ছাপানো ছবিটার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে। ছবিটা আরিফের, কিন্তু নিলয় সবচাইতে অবাক হয় আরিফের লাশের পাশে মাটিতে একটি চিহ্ন দেখে। সেটা স্পষ্ট না হলেও নিলয় চিহ্নটি বেশ ভালো করেই চিনে ফেলেছে, কারণ মাটিতে আঁকা চিত্রটি নিলয়ের পরা মাস্কের ছবি। নিলয় খানিকটা অবাক চোখে তাকিয়ে থাকে সেই দিকে,
কি বলবে সে খুঁজে পাচ্ছে না। কেবল একটাই প্রশ্ন ওর মনে এসে বাসা বাঁধছে, রাকিবকে ছাড়া নিলয় আর কোনো ক্রাইমে জড়ায়নি। তাহলে কে হতে পারে যে কিনা ঠিক নিলয়ের মতো এমন করে খুন করেছে? নাফিস, তারপর আরিফ। আসল কথা হলো নিলয়ের সাথে যাদের ঝামেলা বাঁধছে তাদেরকেই খুন করা হচ্ছে। কিন্তু কে সে? কে হবে? নিলয় প্রশ্নগুলো বিড়বিড় করে করতে লাগলো নিজের কাছেই। ঠিক এই সময় ফোনটা বেজে ওঠে নিলয়ের। পকেট থেকে বের করে দেখে রফিক ভাইয়ার নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে বলে, নিলয়, কেন করছো এসব? আরিফকে মারা তোমার উচিত হয়নি, ও আমারই লোক ছিল। ভাই, ওকে আমি মারিনি। কি বলছো এসব? তাহলে কে মারছে? জানি না ভাই। আচ্ছা, সাবধানে থাকো। নিলয় ফোন কেটে দেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। মাসুমের দিকে তাকিয়ে নিলয় বলে, আমাদের মধ্যে কেউ এটা করেছে। না ভাইয়া, খোঁজ নিয়েছি, এটা সে নতুন রাফিয়ানের কাজ হবে। কিন্তু আমি ছাড়া এমন কি আছে? এত সাহস কোথা থেকে পাচ্ছে? ভালো লাগছে না ভাইয়া, ছিল নীলাদ্রিরই রহস্য হয়ে গেল আরেকজন কেউ। কি থেকে যে কি হচ্ছে। আচ্ছা, আমি দেখছি। ভার্সিটিতে যেতে হবে। কেন? নীলাদ্রিকে তো আমরা জানি, তাহলে চলো তুলে আনি। না, এইমাত্র ওই আছে, আমাকে নেহার কাছে পৌঁছে দেবে। তোরা খোঁজ নে কে এই নতুন রাফিয়ান, আর আমি খোঁজ নেই নেহাকে। ও সেদিন কেন নীলাদ্রির প্রমাণগুলো দেয়নি? নেহা কে সেটা? নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। কিছু দূর আসার পর নিলয় শুনতে পায় কেউ তাকে ডাকছে, ওই মিস্টার আবির। নিলয় সেই দিকে ঘুরে তাকায়, দেখে নিশি তাকে ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়, মাথাটা নিচু করে দাঁড়ায় নিশির সামনে। কেমন আছো আবির? ভালো। গুড। আমাকে যে টিচ করতো সে মারা গেছে, জানো এটা? না তো, তোমার ভাইয়া হয়তো এমন করেছে। কি আর করবে উনি? ঠিকই করেছে। কেউ কি কখনো তার বোনের অসম্মান সহ্য করতে পারে? আরে গাধা, আমার ভাইয়া না, এটাকে মেরেছে একজন, কিন্তু কে মেরেছে আমি জানি। মানে? নিলয় কিছুটা অবাক হয়, কারণ নীলাদ্রি সব জানে। তাহলে কে মারতে পারে? নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কে? দাঁড়াও দেখাচ্ছি। তারা কি বলো, আমাকে কি তোমার বন্ধু বানাবে? তুমি কেন আমার বন্ধু হবে? জানি না, তবে তুমি খুব ইনোসেন্ট, তোমাকে সব বলা যায়। ও ওয়েট। নিলয় মনে মনে হাসে। ঠিক এমন সুযোগ খুঁজছিল নিলয়, যাতে নীলাদ্রি খুব কাছে যেতে পারে, কিন্তু সে নিজেই নিলয়কে কাছে ডেকে নিচ্ছে। নিলয় বিড়বিড় করে বলে, কে বলেছিল নীলাদ্রি চালাক? একদমই বোকা। খেলা তো এবার শুরু হবে। নিশি পকেট থেকে ফোন বের করে, তারপর কিছুক্ষণ ফোন টেপার পর নিলয়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তুমি নিলয়কে চেনো? নিশির মুখে প্রশ্নটা শুনে নিলয় কেসে দেয়। নিলয় ঠিক বোকার মতো চেয়ে আছে নিশির দিকে। নিশি নিলয়ের দিকে তাকিয়ে হেসে বলে, ও, তুমি কি করে জানবে? তুমি তো নতুন এসেছো। নিলয় হলো এই শহরের টপ মাস্তান। কত পুলিশ বাহিনী ওর পিছনে পড়ে আছে, কিন্তু ওকে কেউ ধরতে পারছে না। কেন? আরে পাগল, নিলয় প্রতিটা কাজ করে অনেক ভেবে চিনতে, আসে কোনো প্রমাণ রাখে না। আচ্ছা চলো হাঁটি। নিশির নামধারী মেয়েটি আবির নামধারী নিলয়কে নিয়ে হাঁটতে থাকে। নিলয় বেশ লুকিয়ে আছে অন্যের মুখ থেকে নিজের ব্যাপারে কথাগুলো জানতে। ফুচকা খাবে? নীলাদ্রির কথা শুনে নিলয় কেমন কেসে ওঠে। ফুচকা শব্দটা শুনে নিলয়ের নেহার কথা মনে পড়ে যায়। নেহার সাথে একদিন ফুচকা খেতে বের হয়েছিল নিলয়। সেদিন ফুচকা খেতে চেয়েছিল নেহা নিজেই, কিন্তু দোকানে যেয়ে নিলয় একাই 5 প্লেট ফুচকা খেয়ে ফেলে। নেহা হাবার মতো তাকিয়ে থাকে শুধু নিলয়ের দিকে। নিলয় একবার নেহার দিকে তাকিয়ে কেবল জিজ্ঞাসা করেছিল, কি হলো, খাচ্ছ না কেন? মুচকি হেসে বলে নিলয় খাবারের দিকে তাকিয়ে থাকে। এই কি হলো, চুপ কেন? নীলাদ্রির কথায় নিলয় বাস্তবে ফিরে। সামনে তাকিয়ে দেখে কখন সে যে ফুচকার দোকানে চলে এসেছে টেরই পায়নি। নীলাদ্রি ফুচকার অর্ডার দেয়, তারপর বলে, তোমাকে তখন না নিলয়ের কথা বলেছিলাম? এই দেখো, নিলয়ের সবকিছু আমার কাছে। নীলাদ্রি ফোন বের করে নিলয়ের হাতে দেয়। নিলয় চোখ বড় বড় করে ফোনের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের খুন করার সবকিছু এই ফোনে আছে। নিলয় বেশ খানিকটা ঘাবড়ে যায়, কথা যেন বের হতে চাইছে না। নীলাদ্রি বলে, এই হচ্ছে নিলয়, আমি চাইলেই ওকে এখনই সর্বোচ্চ শাস্তি দিতে পারি, কিন্তু কি? না থাক, এটা তোমাকে এখন বলবো না। এটা তো নিলয় আবারও খুন করেছে। আমাকে যে টিস করেছিল আরিফকে, সে মেরে দিয়েছে। কই না তো। মানে? না মানে কিছু না। নিলয় একটু হলেও বলে ফেলেছিল সব, কিন্তু সে থেমে যায়। নীলাদ্রির দিকে তাকিয়ে নিলয় বলে, আরিফকে তো নিলয়কে মারতে দেখলাম না।
আচ্ছা দাঁড়াও। নীলাদ্রি আর একটা ফুটেজ নিলয়কে দেখায়। সেখানে নিলয় স্পষ্ট দেখতে পায় নিলয়ের মতো কেউ একজন কালো পোশাক পরে মুখে মাস্ক পরে খুনটা করছে। নিলয় কিছু সময় বোবার মুখে তাকিয়ে থাকে ফোনের দিকে, কারণ এটা নিলয় না তা সে নিজেও ভালো করে জানে। কিন্তু কে সে যে কিনা হুবহু নিলয়ের মতো করে এসব করে বেড়াচ্ছে? তাহলে দেখছো সে আবার খুন করেছে, কিন্তু আমিও দেখতে চাই সে কতদূর এগিয়ে যেতে পারে। কেন? তুমি তো পুলিশকে সব বলে দিলেই পারো। না, বলবো না। আমি চাই সে নিজের এসব পথ ছেড়ে দিক। কিন্তু কেন? কারণটা তোমাকে এখন বলা যাবে না। আরেকটা কথা, তোমাকে দেখতে মাঝে মাঝে একদম নিলয়ের মতো লাগে। তুমি আর নিলয়ের মধ্যে পার্থক্য কি জানো? ও ভয়ঙ্কর আর তুমি ইনোসেন্ট দেখতে। ও। নিলয় চলে আসে। নিলয় এখন কি করবে বুঝতে পারছে না। চারদিকে কেমন যেন সব অন্যরকম লাগতে শুরু করেছে। সবকিছু থাকতো কেমন যেন শূন্য, কেবল নেই। আচ্ছা, নেহা কি আমাকে সত্যি ভালোবাসে? আমি কি তাকে দোষারোপ করব? চাইলে তো নেহাকে এক্ষুনি খুঁজে বের করতে পারবো, কিন্তু কেন করছি না তাকে খোঁজার চেষ্টা? আমার মনে নেহার প্রতি ভালোবাসার না অভিমান জমে আছে বুঝতে পারছি না, বাট মাঝে মাঝে নেহার শূন্যতা আমাকে বেশ ভাবায়। নিলয় কথাগুলো বলতে বলতে হাঁটতে থাকে। রাস্তার বাম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই নিলয়ের ডান পাশে কারো প্রতিচ্ছবি দেখতে পায়, আর সেটা যে নেহা নিলয় তা বেশ ভালো করেই জানে। নিলয় দেখে নেহা রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় যখনই তাকায় তখনই নেহা সেখান থেকে হেঁটে যেতে থাকে। নিলয় কয়েকবার ইশারা করেও করেনি। গাড়ি চলমান রাস্তা পার হতে নিলয়ের বেশ খানিকটা সময় লেগে যায়। যখন বিপরীত পাশে আসে নেহাকে সে আর খুঁজে পায় না। নিলয় হতাশ হয়, বারবার চারপাশে চোখ বুলিয়ে নেয়, কিন্তু নেহাকে সে কোথাও খুঁজে পায় না। আর নেহা সে আড়ালে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। মনে মনে নেহা বলে, এখনো সময় হয়নি নিলয় তোমার সামনে আসার। যেদিন তুমি মন থেকে আমাকে খুঁজবে আমি সেই দিনই তোমার সামনে আসবো। আবির, তোমাকে একটা কথা বলি। নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি আবিরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় জানে না নীলাদ্রি তাকে কি বলবে। নিলয় উত্তরের জন্য অপেক্ষা করে আছে। আবির একজনকে ভালোবাসে। নিলয় মুচকি হাসে। আজ ভালোবাসা দিবস, চারপাশে যেন কেবল নতুন ভাবে সেজেছে। কারণটা অবাক করা। ভালোবাসা দিবস ও বসন্ত একসাথে। নিলয় আর নীলাদ্রি পার্কে বসে আছে। নিলয় বলে, তা কে সে? আগে প্রমিস করো কাউকে বলবে না। না। নিলয়কে। মানে রাফিয়ান নিলয়কে। কি? অবাক হচ্ছ? অবাক হওয়ার কথা। আমিও নিজের উপর অবাক হয়েছি। হয়তো ভাবছো ওরকম একটা মানুষকে কিভাবে ভালোবাসলাম। আসলে প্রতিদিন ওর ওপর থিসিস করতে করতে ভালোবেসে ফেলেছি। আমি খোঁজ নিয়ে জেনেছি নিলয় এমনিতেই অনেক ভালো, কেবল মাস্তানি করে বেড়ায়। আর ওর উপর প্রথম থেকেই কেমন যেন দুর্বলতা আসে। যেদিন মিমি আপু আমাকে নিলয়ের সাথে মিট করতে নিয়ে যাবে। ও, তুমি তো জানোই না মিমি আপুকে। মিমি নিলয়ের গার্লফ্রেন্ড। ওর তো গার্লফ্রেন্ড আছে তাহলে? আরে কথা, মিমি মানে মিমি আপু, এখন ওর গার্লফ্রেন্ড নেই। ও, তার মানে তুমি নিলয়কে ভালোবাসবে বলে মিমির সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছো। নিলয় কথা শুনে নীলাদ্রির রাগী দৃষ্টিতে তাকায়। নিলয় মনে মনে হাসে, কিন্তু অবাক হচ্ছে নীলাদ্রি কেন তাকে ভালোবাসবে সেটা ভেবে। আর নিলয় যে এমন কিছু হবে তা কখনো কল্পনাও করেনি। সব যেন কল্পনার বাইরে চলে যাচ্ছে। নীলাদ্রি রাগী মুখে বলে, হুট আবির, মিমি আপু ছিল পুলিশ, তাই নিলয়কে মিমি আপু মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু নিলয় মরেনি। পরে মিমি আপুকে নিলয় মেরে দেয়। বেশ করেছো। তা বেশ করেছে। আমিও ভেবে দেখলাম নিলয় ঠিকই করেছে। মিমি আপু আমার কাজিন হলেও আমি বলবো ঠিক করেছে নিলয়, কারণ বেইমানি করে মারার কি দরকার ছিল, ভালোবেসে বোঝাতে পারতো। আর আসল কথা, মিমি তো নিলয়কে ভালোই বাসেনি। প্রতিদিন নিলয়কে দেখতাম আমি, ফোনে দেখতাম, সরাসরি দেখতাম, কিন্তু গাধাটা কি করলো, নেহাকে বিয়ে করে ফেলো। এই, তুমি নেহাকে চেনো? মানে? না, মানে চিনি না। কে নেহা? নেহা হলো নিলয়ের বর্তমান বউ। কি? ছেলেটা তো দেখি সেই লুচু, এত বউ থাকে কেন? আবির চুপ। নেহাও ওর সাথে বেইমানি করে ফেলে। এখন নিলয় সিঙ্গেল, তাই ভাবছি ওর সাথে আমি দেখা করব আর বলবো আমার কথা। নিলয় আমাকে চেনে, সে মজা হবে প্রথমে। নিলয় হাসে মনে মনে, বিড়বিড় করে বলে, নিলয় তোমাকে চেনে না নাকি তুমি নিলয়কে চেনো না? তবে নিলয়ের কাছে এখন সবটা ক্লিয়ার। একদিন মিমির সাথে নিলয় যেখানে দেখা করতে আসে, নিলয় সেই দিন
দেখা করার আগে জানতো কেউ একজন মিমির সাথে দেখা করতে আসবে, কিন্তু যখন নিলয় আসে মিমির সাথে কেউ ছিল না। নিলয় জানতে পারে মেয়েটি এখনো এসে পৌঁছায়নি। এক সময় নিলয় চলে আসে, কিন্তু নীলাদ্রি সেই দিন গিয়েছিল মিমির সাথে। সে একটা ছেলেকে দেখে, কিন্তু নীলাদ্রি সে সময় তাদের সামনে আসেনি, তবে দূর থেকে ওদের দেখে নীলাদ্রি চলে আসে। নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি নিলয়কে ভালোবাসো কেন? আরে গাধা, ভালোবাসা কি ব্যাখ্যা করা যায়? তবুও সে তো একজন খারাপ লোক, তাকে ছাড়া তুমি আরো ভালো কাউকে পাবে। আসলে কি জানো আবির, নিলয়কে ভালোবাসি, ওর ভালো দিক খারাপ দিক সব কিছুকে। কিন্তু ও নেহাকে ভালোবাসে। না, বাসে না। নেহা এখন নেই। নেহাকে ওর থেকে সরানোর প্ল্যান করে সাকসেস হয়েছি। মানে? একদিন নিলয়কে পুলিশ ধরে, তবে সেই পুলিশ ছিল নেহা। প্রমাণগুলো ছিল আমার কাছে, সব নেহাকে দেব বলেছিলাম, আর তাই সে নিলয়কে ধরে ফেলে। এরপর আমি সেই প্রমাণ তাকে দেয়নি। আমি চাইছিলাম নিলয় নেহাকে ভুল বুঝুক। যাই হোক, নিলয়কে এখন কেবল আমার মনের কথা বলতে হবে। এসব কিছু যদি নিলয় জানে, তোমাকে ভালোবাসবে তো? আমি তাকে বোঝাবো। ব্ল্যাকমেল ও করতে পারো। না আবি, ওকে ভয় দেখানোর জন্য করা যায়, কিন্তু ভালোবাসার জন্য ব্ল্যাকমেল করতে পারবো না। নিলয় কোনো কথা বলে না। কি বলবে সে আর খুঁজেও পাচ্ছে না। ভালোবাসা আর প্রথম ফাগুনের দিন নেহাকে নিয়ে অনেকখানি বাস্তবতার স্বপ্ন দেখে রেখেছিল নিলয়, কিন্তু সে নেই। তাকে ঘিরে যেন নিলয়ের সব শূন্যতা। যখন বাড়ি থেকে বের হয় নিলয়, তখনই নীলাদ্রি এসে নিলয়কে পার্কে নিয়ে এসে চলে আসে। আর এসে নিলয় সব কিছু জানতে পারে। নিলয়ের কাছে এখন সব রহস্যর সমাধান আছে। নীলাদ্রি কেন তাকে এতদিন পুলিশের হাতে তুলে দেয়নি? সব প্রমাণ নীলাদ্রির হাতে থাকা সত্ত্বেও সে পুলিশ বা তার ভাইয়াকে কিচ্ছু বলেনি, নেহাকে প্রমাণ দেয়নি। এর কারণ নীলাদ্রি নিলয়কে ভালোবাসে। আর নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তাহলে নিলয়ের সাথে দেখা করো। করব। নিলয় কোনো কথা বলে না আর বসা থেকে উঠে দাঁড়ায়। কেমন যেন লাগছে ওর। পার্ক থেকে বের হতেই নীলাদ্রি নিলয়ের পিছন পিছন আসে। সকালে নিলয় ঘুমাচ্ছে। ফোনটা বেশ কড়াভাবে ভাইব্রেশন করে উঠল। নিলয় স্ক্রিনে তাকিয়ে দেখে নীলাদ্রির ফোন। নিলয় রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আমি শরীফ বলছি, নীলাদ্রির ভাই। প্লিজ আবির, তুমি একটু হসপিটালে আসো। নীলাদ্রিকে কে বা কারা গুলি করেছে হাতে, এখন সুস্থ কিন্তু বারবার তোমার কথা বলছে। প্লিজ আসো। ওকে ভাইয়া, কোন হসপিটাল? আচ্ছা। নিলয় রুম থেকে বের হয়। মাসুম, রাফাত আর সিয়ামকে ডাক দেয়। সবাই এসে হাজির। নিলয়ের মুখে চিন্তার ছাপ বেশ স্পষ্ট। মাসুম প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া? মনে হচ্ছে একটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। কি সেটা? নাফিজ আর আরিফকে যে খুন করেছে তার রহস্য। মানে সে কে আমি জেনে গিয়েছি। মানে কে কিভাবে জানলে? সেটা আপাতত এখন প্রকাশ করছি না, তবে সিওর হয়ে নিই, তারপর বলবো। তবে এটা জেনেছি নীলাদ্রির কাছ থেকে, সে কেন সেদিন নীলাদ্রির ভিডিওগুলো নেহাকে কেন দেয়নি। কেন? কারণটা হলো নীলাদ্রি আমাকে ভালোবাসে। কি বলো? আচ্ছা থাক, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? হসপিটালে। কেন? নীলাদ্রিকে দেখতে। তোরা থাক, সবটা এসেই বলবো। নিলয় বাড়ি থেকে বের হয় নতুন গেটআপে। নতুন জায়গা, নতুনভাবে সে সবার সামনে এমন পরিচিত। চোখে মোটা ফ্রেমের চশমা পরা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিলয় হসপিটালের উদ্দেশ্যে বের হয়। একসময় পৌঁছে যায় নিলয়। হসপিটালের চারপাশটা পুলিশে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিলয় বোকা দৃষ্টিতে সব দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। হসপিটালে প্রবেশ করতে দরজার কাছে পুলিশগুলো নিলয়কে আটকে সার্চ করার প্রস্তুতি নেয়। তখনই একজন পুলিশের ফোন বেজে ওঠে। পুলিশ ফোনটা কানে ধরতেই বলে, ওকে স্যার। আচ্ছা স্যার। তারপর ফোনটা রেখে দেয় অফিসার। নিলয়ের দিকে তাকিয়ে একটা ভদ্রতার হাসি দিয়ে বলে, ওকে আপনি যান। স্যার আপনাকে 27 নং কেবিনে যেতে বলেছে। নিলয় কোনো কথা বলে না, সোজা ভেতরে প্রবেশ করে। হসপিটালে তেমন কোনো লোক নেই বললেই চলে। ডক্টর আর অন্য লোকেদের বাদ দিয়ে প্রফেশনাল লোকেরা বেশি আছে। হাতে আর কোমরে পিস্তল, রাইফেল নিয়ে পায়চারি করছে। নিলয় সোজা দ্বিতীয় করিডোরে উঠে পড়ে। খুঁজতে খুঁজতে 27 নম্বর কেবিনের সামনে চলে আসে। কেবিনের সামনে প্রেস আর সিআইডি অফিসার দাঁড়িয়ে আছে। নিলয় কেবিনের সামনে এসে দাঁড়ায়। আরেকবার চেক করতে যাবে, তখনই শরীফ সাহেব বলে, চেক করার দরকার নেই, আমি ভিতরে আসো। নিলয় ভেতরে প্রবেশ করে। বেডের লোহার সাথে বালিশে হেলান দিয়ে আধা শোয়া হয়ে বসে আছে নীলাদ্রি। বয়স্ক একজন লোক পাশে বসে আছে চেয়ার নিয়ে। নীলাদ্রির হাত ধরে লোকটা বলছে, তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই আছি, খুঁজে বের করবো আমরা সবকিছু।
কথাটি উনি নীলাদ্রির দিকে তাকিয়েই বলছিল, কিন্তু নীলাদ্রি তাকিয়েছিল সদ্য রুমে প্রবেশ করা মোটা ফ্রেমের চশমা চোখে দেওয়া ছেলেটার দিকে। লোকটা নীলাদ্রির দৃষ্টির খেয়াল করে পেছনে তাকায়, দেখে একটা চিকন হাবাগোবা একটা ছেলে দাঁড়িয়ে আছে। পাশেই শরীফ সাহেব দাঁড়িয়ে বললেন, বাবা, এই হলো আবির, নীলাদ্রি বন্ধু। ও, তুমি সেই আবির? আর বলো না, গুলি লাগার পর থেকে যখন জ্ঞান ফিরে তখন থেকে এই খালি আবির আবির করছে। তুমি আসছো, ভালো হয়েছে। বাবা চলো বাইরে যাই, ওরা কথা বলুক। শরীফ সাহেব নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর তার বাবাকে নিয়ে বাইরে চলে গেলেন। বের হওয়ার আগে শরীফ সাহেব দরজাটা আটকে দিয়ে গেলেন। নিলয় কেবল বোকার মতো সবকিছু দেখতে থাকে। দাঁড়িয়ে কি থাকবে, বসবে না? ও হুম। নিলয় সেই চেয়ারটা টেনে বসে পড়ে। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। নিলয়ও তার প্রতি উত্তরে হেসে দেয়। নিলয় কিছু বলতে যাবে তার আগেই নীলাদ্রি বলে, আমাকে নিলয় গুলি করেছে। মানে? না মানে নিলয়ের মতোই একজন। নিলয় সেই ড্রেস আপ, কালো মাস্ক। কেবল নিলয়ের মনে একটু মায়া থাকে, আর এই খুনিটার মনে কোনো মায়া নেই। আসলে দুটো কথা বলো, কিছু বোঝার আগেই গুলি চালালো। ভাগ্যিস সরে গিয়েছিলাম, তাই হয়তো হাতে এসে লাগে, আর সাথে সাথেই ভাইয়া চলে আসে। সে পালায়, আর আমি হসপিটালে। নিলয় বেশ অবাক হয়। এরকম অবস্থাতে কেউ হাসতে পারে নিলয়ের জানা ছিল না। নিলয় কেবল কিছুটা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে নীলাদ্রিকে বলে, কি কথা বলেছিল? আর কে সে? কি বলেছিল শুনতে চাও? হুম বলবো? হুম, বলো। বলেছিল নিলয় শুধু আমার, আমি যেন ওর থেকে দূরে থাকি সবসময়। নিলয় চুপ হয়ে যায়। মনে মনে নিলয় যেই সন্দেহটা করছিল ঠিক সেটাই হয়েছে, যা ভাবছিল তাই হয়েছে। খুনিটা নিলয়কে চেনে, নিলয় তা আগেই আন্দাজ করেছিল, এবং খুনিটা যে কে নিলয় আজ সকালে ঘুম থেকে উঠে আন্দাজ করেছিল। তবে নীলাদ্রির থেকে শুনে নিলয় বেশ ভালোভাবেই শিওর হয়ে নিয়েছে আসল খুনিটা কে। নিলয় আবারও কিছু বলতে যাবে, তখন নীলাদ্রি আধা শোয়া থেকে একদম সোজা হয়ে বসে পড়ে। তারপর বলে, কাছের দিকে সরে আসো। হুম। আমি জ্ঞান ফেরার পর একটা কথা বারবার ভেবেছি, আমি কিভাবে নিলয়ের থেকে দূরে থাকবো। কারণ আমি তো নিলয়কে এখনো কিছু বলিনি এই ব্যাপারে। ঠিক তখনই মাথায় আসে, আমি তো প্রায় সারাক্ষণ তোমার সাথেই থাকি, তাই না আবির? মানে নিলয় সাহেব। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, চোখ দুটো বড় করে নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নিলয়ের মুখের ভাব দেখে নীলাদ্রি হেসে ওঠে জোরে। নিলয় কি বলবে বা করবে খুঁজে পাচ্ছে না। নীলাদ্রি তাকে চিনে ফেলেছে, তাহলে কি সে এখানে থেকে পালাবে? না, সেটা সম্ভব না। হয়তো নীলাদ্রি বলে রেখেছে আমি আসল কালপিট। নীলাদ্রি মুচকি হেসে বলে, বসো নিলয়, আমি তোমাকে আজকে দিনের আগেও চিনতে পারিনি, যদি না ও আমাকে মারার চেষ্টা না করতো। কি পোকা, আমি তোমাকে খুঁজে পেয়েছি, অথচ তুমি আমার সাথে সবটা সময় থাকতে। অথচ আব্বু বলে আমি নাকি অনেক বুদ্ধিমতী। নিলয় কোনো কথা বলে না, কেবল কেমন যেন বেশ গম্ভীর ইতস্ত বোধ নিলয়কে আটকে ধরেছে। নিলয় এমন অবস্থায় পড়বে ভাবতেও পারেনি। নীলাদ্রির দিকে তাকায় নিলয়। নীলাদ্রি হেসে দিয়ে বলে, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছুই নেই। তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ আছে, না কোনো সাক্ষী আছে। নিলয় অবাক হয়ে তাকায়। নীলাদ্রি নামের মেয়েটা আসলে রহস্যময়ী। নিলয় তাই এখন বেশ বুঝতে পেরেছে, কিন্তু নিলয়ের ঠিক প্রত্যক্ষ রূপ যেন সবকিছু একদম শান্তভাবে বলে চলেছে। নিলয় সবকিছু বলছে তার আগে নীলাদ্রি বলে, মিস্টার রাফিয়ান, তুমি লাইফে যতটা না মানুষকে অবাক করছো, তার থেকেও মানুষগুলো তোমাকে বেশি অবাক করেছে। তার মধ্যে আমিও পড়ি, তাই না? মিমি আপু তোমাকে অবাক করেছিল, আফরিন অবাক করেছিল, রাকিব ভাই অবাক করেছিল, আর বড় অবাক করেছিল নেহা, তাই না? নাকি আমি তোমাকে অবাক করেছি? কোনটা? নিলয় কিছু বলে না, মাথাটা নিচু করে নেয়। শান্ত মস্তিষ্কের মানুষটা কেমন যেন চুপসে বোকা হয়ে গেছে। অনেক কিছু বলতে চেয়েও আজ নিলয় বলতে পারছে না। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে তার। নিলয়কে অবাক করে দিয়ে নীলাদ্রি বলে ওঠে, তোমার বিরুদ্ধে সব প্রমাণ আমি নষ্ট করে দিয়েছি অনেক আগেই। তাহলে কি দাঁড়ালো? তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ, না কোনো সাক্ষী আছে। তোমার ব্যাপারে আমার ভাইয়া বা বাবা কেউ জানে না। তুমি তাদের কাছে আবিয়ে আছো। এখন বলো, তোমার কি বলার আছে? নিলয় নীলাদ্রির দিকে অব্যক্ত চাহনি দিয়ে তাকায়। নিলয় মনে এখন একটা প্রশ্নই এসে ভর করেছে, তবে কি রাফিয়ান আসলে নতুন কিছুতে পড়তে চলেছে? সাদা রঙের বাড়িটির দিকে একবার তাকায় নিলয়। পুরো ঘরটা সাদা আলোতে ভরে আছে।
বড় ঘরটার চারপাশে নিলয় একবার চোখ বুলিয়ে নেয়। বেশ ভিআইপি রুম একটা, অবশ্য স্পেশাল রুগীদের জন্য রুমগুলো বানানো। রুমের প্রত্যেক দিকে কোণাতে একটি সিসি ক্যামেরা লাগানো। নিলয় সেখান থেকে চোখ সরিয়ে সামনে থাকা বিছানায় বসা নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলে, সব প্রমাণ কেন নষ্ট করে দিয়েছো? বোকার মতো প্রশ্ন করো না নিলয়, হুম কারণটা তুমি ভালো করে জানো। হুম আর এটাও জানো তোমার জন্যই গুলি খেয়েছি। আমার জন্য? তা নয় তো কি? নিলয় জানে তাকে গুলিটা কে করেছে, কিন্তু এখানে নিলয়ের কোনো হাত নেই। নিলয় নিজেই অবাক হয়েছে এভাবে সে এমনটা করতে পারে। নীলাদ্রি বলে, তোমার জন্য নেহা আমাকে গুলি করে নিলয়, এটা তুমি জানো, কিন্তু বিশ্বাস করতে পারছো না, তাই তো? নিলয়ের বুকটা ধপ করে ওঠে। নেহা নামটা যেন নিলয়ের বুকের মাঝখানে এসে লাগে। মস্তিষ্ক যেন নেহাকে খোঁজার ইচ্ছায় মনের মাঝে এসে জাগিয়ে দিচ্ছে। নীলাদ্রি আবারও বলে ওঠে, নাফিস আরিফকে নেহা নিজেই মারে। প্রথমে ভেবেছিলাম এটা তুমি, পরে জেনেছি এটা তুমি নাও, অন্য কেউ। কারণ নীলের কখনো মেরে মাস্কের ছবি আঁকিয়ে যেত না, আরও খুন করার পর মাস্কের ছবি এঁকে যেত। এটাই পার্থক্য। কারণ সে তোমাকে মেসেজ দিতে চাইছিল বলে এমন করেছিল, আর সেটা কেবল নেহাই করতে পারে। কিন্তু আমি না, তোমার ব্যাপারে পুলিশকে কিছু বলবো না, পুলিশের হাতে তোমাকে তুলে দেব। কারণটা একদমই সোজা, আমি তোমাকে ভালোবাসি। নিলয় চুপ হয়ে বসে আছে। নিলয় যা ভেবেছিল একদমই তাই হলো। নেহাই সবকিছু করেছে। নেহাকে খুঁজে বের করতে হবে আমার। নিলয় মনে মনে কথাটা বলে, তারপর উঠে দাঁড়ায়। নীলাদ্রি বলে, চলে যাচ্ছ? আচ্ছা যাও, তবে নদীর পাড়ে যাবে না, নেহাকে প্রায় সহ ওখানে দেখা যায়। নিলয় কোনো কথা বলে না, কাঁধের ব্যাগটা তুলে নেয়। কেবিন থেকে বের হয়ে চোখ থেকে চশমাটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। তারপর পকেট থেকে ফোন বের করে মাসুম, সিয়াম আর রাফাতকে কল দেয় গাড়ি নিয়ে আসার জন্য। নিলয় ফোন পকেটে রাখতে যাবে, তখনই বেজে ওঠে সেটা। তাকিয়ে দেখে নীলাদ্রির কল। বলো। এখনই যাও, নেহা ওখানেই আছে। তবে এটা ভেবো না তোমাদেরকে আমি সাহায্য করছি। ভালোবাসা আর প্রিয় জিনিসকে কেউ কখনো ভাগ দিতে চায় না। তোমাকে ভালোবেসে আমি ঠিকই আমার করে নেব। নিলয়ের মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে। নীলাদ্রি নামের মেয়েটাকে নিলয় যতটা না বোকা ভেবেছিল, সে ঠিক বোকা না। নীলাদ্রি আসলেই অনেক চালাক। নিলয় রুম থেকে বের হয়ে নিলয় আর দাঁড়ায় না, সোজা বাইরে চলে আসে। হসপিটালের বাইরে বড় রাস্তায় নিলয়ের কালো রঙের গাড়িটা পার্ক করা। নিলয় বেশ জোরে হেঁটেই গাড়ির কাছে যায়। মাসুম, রাফাত আর সিয়াম গাড়ির সামনে দাঁড়িয়েছিল। নিলয় কাঁধের থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে গাড়ির মধ্যে। তারপর ড্রাইভিং সিটে বসে ও। সবাই গাড়িতে উঠে বসে। নিলয় গাড়ি স্টার্ট দেয়। এক টানে চলে আসে খুবই পরিচিত নদীর কাছে। নদীর থেকে অনেকটা দূরে নিলয় গাড়ি থামায়। গাড়ি থেকে বের হয় ও। ভাইয়া কি হয়েছে? গাড়িতে থাকাকালীন কোনো কথা বলনি, কি হয়েছে আমাদেরকে বলো। নিলয় কিছু বলে না, বেশ জোরে হেঁটে নদীর পাড়ে এসে দাঁড়ায়। পরিচিত আর প্রিয় সেই গাছটার নিচে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না ও। নিলয়ের চোখে মুখে উদ্বিগ্নের ভাব মাসুম, রাফাত আর সিয়াম বেশ ভালো করেই লক্ষ্য করেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। নিলয় আগে পিছে সবখানেই চোখ বুলিয়ে নিল, কিন্তু নিলয় কাউকেই দেখতে পেল না। নিলয় ধপ করে গাছের নিচে যেয়ে বসে পড়ে। নদীর শান্ত পানির দিকে তাকিয়ে কেবল নেহার কথাই ভেবে চলেছে। ভাইয়া ওইদিকে। মাসুমের কথা শুনে নিলয় প্রথমে মাসুমের দিকে তাকায়। মাসুম আঙুলে উঁচিয়ে নিলয়কে বলে সে দিকে তাকায়। নদীর পাড়ের কাশবনের দিকে মাসুমের আঙুলটা ইশারা। নিলয় সেই দিকে তাকায়। কেউ একজন চুলগুলো খোলা রেখে উল্টো দিকে ফিরে হাতে খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় সেই দিকে তাকিয়ে দৌড়ে কাছে যায়। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। মেয়েটি পেছনে ঘুরে তাকায়। নিলয়ের চোখ যেন বিশ্বাস করতে পারছে না সামনে কে দাঁড়িয়ে আছে। নিলয় চোখ বড় বড় করে অজান্তেই বলে উঠল, নেহা। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময় নিলয়ের দিকে। তারপর কখন সে যে কান্না করে দিল মেয়েটি তা বুঝতেও পারেনি। নিলয়ের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি নেহাই। নেহা নিলয়ের দিকে তাকিয়ে দেখে নিলয় কান্না করছে। নিলয় কিছু বলতে যাবে, তখন নেহা এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় কেবল খরগোশ বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই নিলয়কে অবাক করে দিয়ে বেশ বড় রকমের ঘটনা ঘটে। নেহাকে নিলয় চোখ বন্ধ করে জড়িয়ে নেয়। নেহা নিলয়ের বুকে মাথা রেখে কান্না করছে। নিলয় যখন চোখ খোলে তখন দেখে চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় নেহাকে টান দিয়ে ছাড়িয়ে নেয়।
অবাক চোখে নিলয় নেহার দিকে তাকিয়ে আছে। নিলয়ের চোখ নেহার প্রতি রাগের প্রতিচ্ছবি আবারও দেখতে পায়। নেহা চোখ নামিয়ে নেয় নিলয়ের থেকে। নিলয় কিছু বলতে যাবে, তখনই নিলয় শুনতে পায়, মজার খেলা রাফিয়ান, বুদ্ধিমানদের খেলা রাফিয়ান। মাইন্ড গেম একটা। এই খেলাতে যে যত বেশি মাইন্ড গেম খেলতে পারবে সেই জিতবে। আর আমি কখনো হারতে শিখিনি, তবে এই খেলাতে আমি প্রথম আসতে চাইনি। আমাকে ইনভলভ করেছো তোমরা নিজেরাই, আর এখন এই খেলাতে তোমাদের থেকেও বেশি এগিয়ে, তাই না রাফিয়ান? নিলয় ঘুরে তাকায়, নেহাও সেই দিকে তাকায়। দুজনের চোখ অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি নীলাদ্রি, আর সেই পুলিশ এনে এমন করেছে। নিলয় প্রথমে ভেবেছিল নেহা আবারও তার সাথে এমন করেছে, কিন্তু এখন মনে হচ্ছে নেহা নয়, সবটা নীলাদ্রির প্ল্যান ছিল। নীলাদ্রি বেশ জোরে হেসে ওঠে। নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ধীর পায়ে এগিয়ে আসে কাছে। নিলয়ের চারদিকে একবার ঘুরতে ঘুরতে বলে, তুমি জীবনে অনেক অবাক হয়েছো, তাই না? আসলে তোমার মাস্তানির থেকে অবাক হওয়ার বিষয়টা অনেক বেশি। চারপাশে দেখো, পুলিশ পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তুমি চাইলে স্নাইপার ব্যবহার করে কিছু করতে পারবে না। আরে আরে, ওয়েট। নীলাদ্রি নিজের কথা বলে, নিজেই থামে। নেহা আর নিলয় কেবল হাবার মতো তাকিয়ে থাকে নীলাদ্রির দিকে। নীলাদ্রি কথা থামিয়ে নিলয়ের হাত ধরে বলে, অফিসার, অ্যারেস্ট হার। নিলয় অবাক হয়ে যায়। নীলাদ্রির দিকে তাকায় নিলয়, নেহা তাকায় নিলয়ের দিকে। নীলাদ্রি হাসে। নিলয় কখনোই ভাবতে পারেনি এমন হবে। পুলিশ নেহার দিকে এগিয়ে আসতেই নিলয় বলে ওঠে, নীলাদ্রি, এসব কি হচ্ছে? কেউ ওর হাতে হাত করা পরাতে পারবে না। কি করেছে ও? সরি মিস্টার নিলয়। আরিফ, নাফিজকে আর আমাকে খুনের চেষ্টা করার অপরাধে ওকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রমাণার সাক্ষী সবই আছে, মিস নেহা। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা মনে মনে ভাবছে, এই বুঝি নিলয় সবকিছু তছনছ করে আমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাবে। কি হলো নিলয়, দাঁড়িয়ে কেন আছো? প্লিজ কিছু করো, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু নিলয় সবকিছু শুনতে পায় না। তবুও নিলয় পকেট থেকে ফোন বের করতেই নীলাদ্রি বলে, কোনো কাজ হবে না মিস্টার রাফিয়ান। নিলয়ের হার্টকে ধরতে আসলাম, সব ব্যবস্থা না করে কি আসা যায়? তোমার লোক এখানে আসার সাথে সাথেই বাঁচতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, নেহা আর তোমার হবে না। আমি আর তুমি থাকবো সারা জীবন। আর নেহা অফিসার। নেহাকে নিয়ে চলে যায় পুলিশ। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে মিষ্টি চাহনি দিয়ে। নিলয়ের চোখে নীলাদ্রির বেশ ভালো করেই রাগের দূরদর্শিতা দেখতে পেয়েছে। নীলাদ্রি বলে, কি করবো বলো? তোমাকে নিজে করে পেতে নেহা নামের কাঁটাটাকে তুলে তো ফেলতেই হবে। বেচার নেহা তোমার জন্যই খুনগুলো করলো। ও চেয়েছিল তোমার মতো হতে, যাতে তোমার আর ওর মাঝে কোনো তফাৎ না থাকে। সে চেয়েছিল হয় দুজনে বাঁচবে একসাথে, না হয় দুজনকেই জেলে যেয়ে একসাথে থাকবে। কিন্তু আমি থাকতে তো সেটা হবে না। আসি, আগামী 3 দিন পর ওকে কোর্টে চালান করে দিয়ে সব সমস্যা শেষ করে দেব। এরপর তুমি শুধুই আমার। নীলাদ্রি কথাগুলো বলে চলে যায়। নেহাকে নিয়ে যখন গাড়িতে ওঠাতে যাবে, নেহা পেছনে ফিরে তাকায়। নিলয় সেই দিকে তাকিয়ে আছে। নেহার চোখের দিকে চোখ যায় নিলয়ের। দূর থেকে নিলয় নেহার চোখে ভালোবাসার অশ্রু খেয়াল করেছে। নেহাকে নিয়ে চলে যায় ওরা। নিলয় হাঁটু মুড়ে বসে পড়ে কাশফুলের বাগানে। মাসুম, রাফাত আর সিয়াম দৌড়ে আসতে থাকে। নিলয় জোরে চিৎকার দিয়ে ওঠে। নিলয়ের চিৎকার শুনে পাখিরাও যেন ছুটে পালাতে থাকে। মাসুম এসে কয়েকবার নিলয়কে ডাকে, কিন্তু নিলয়ের সেদিকে কোনো খেয়াল নেই। নিলয় চিৎকার করে কাঁদতে থাকে। আজ রাতে নেহাকে নিয়ে কোর্টে যাবে নীলাদ্রি ও তার ভাই শরীফ চৌধুরী। নীলাদ্রি আজ সারাদিনই বেশ উত্তেজিত। নীলাদ্রির পথে আর কোনো বাধা নেই। যদি নিলয় তাকে ভালো না বাসে, তবে সে নিলয়কে ব্ল্যাকমেল করবে। সবকিছু ভেবেই রেখেছে নীলাদ্রি, কেবল একটা সঠিক সময়ের ব্যাপার। আর নীলাদ্রি জানে সেই সঠিক সময়টা আজকের পর হবে। মনে মনে নীলাদ্রি বেশ খুশি। রাত 8টা বাজে। থানা থেকে কয়েকটা গাড়ি, বেশ গাধা খানিক পুলিশ বের হয়, সাথে সিআইডি টিম। মেন রাস্তায় এসে এক এক করে গাড়িগুলো। সবার সামনে নীলাদ্রি আর শরীফ চৌধুরীর গাড়ি আছে। নীলাদ্রি চাইছে শেষ অবধি নেহার চেহারাটা দেখতে কেমন হয়, তাই ছোট বোনের আবদার পূরণে শরীফ চৌধুরীও এসেছে। ওদের পেছনে সিআইডি অফিসের আর একটা গাড়ি, তারপর 2টো পুলিশ ভর্তি জিপ, তারপরে পুলিশের জিপ প্রিয়জন ফ্যানের নেহা এবং তাকে আরো পুলিশ, তারপর আরো 4টি পেছনে পুলিশ আসতে থাকে। এত পুলিশ কেন
মোতায়েন করা হয়েছে পুলিশেরাও জানে না। তবে সবকিছু নীলাদ্রির নির্দেশ। মেন রাস্তায় শাসা করে গাড়িগুলো পরপর চলছে। বড় চত্বর বাজার পার করে জনাহীন জায়গায় আসে গাড়িগুলো। ফাঁকা রাস্তা, আকাশ হতে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। পিচ ঢালা রাস্তায় গাড়ির হলদে আলোতে বেশ কালো দেখাচ্ছে। হঠাৎ সামনের গাড়িটা ব্রেক করে থেমে যায়, শেষ সাথে পরপর পেছনের গাড়িগুলো থেমে যায়। হলদে আলোতে স্পষ্ট নীলাদ্রি দেখতে পায় কেউ একজন বড় কালো রেনকোট পরে আছে, মুখে কালো মাস্ক, মাথায় কোটের মতো টুপি পরা। ডান হাতে একটি পিস্তল বের করে রাস্তার মাঝখানে বাইক আড়াআড়ি রেখে বসে আছে, মাথাটা নিচু করে বৃষ্টিতে ভিজছে যেন। শরীফ সাহেব জোরে হর্ন বাজাতে থাকে কয়েকবার, কিন্তু কালো আগন্তুকের কোনো খেয়াল নেই। মাথা নিচু করে এক পা মেলে বাইকের সাথে হেলান দিয়ে পিচ ঢালা রাস্তায় বসে আছে। ডান পা মুড়ে বসে আছে, হাতে পিস্তল নিয়ে অস্থিরভাবে বসে আছে আগন্তুক। শরীফ সাহেব পকেট থেকে ফোন বের করে কল দিয়ে কোনো এক পুলিশ অফিসারকে বলে, দেখো তো নেমে কি সমস্যা, সামনে কেউ বসে আছে, তবে সাবধানে, হাতে পিস্তল আছে কিন্তু। একজন পুলিশ হাতে পিস্তল নিয়ে বেশ ধীর পায়ে এগিয়ে আসে শরীফ সাহেবের গাড়ির কাছে। শরীফ সাহেব জানালার কাঁচ খুলে বলে, সাবধানে যাও, আমরা আছি, সোজা করে ধরে নিয়ে আসবে, তারপর পাত্রামি বের করছে। অর্ডার প্রাপ্ত পুলিশটি হলো নিলয়কে, যে একদিন চর মেরেছিল সে। শরীফ সাহেব যখনই কথাগুলো বলে জানালার কাঁচ উঠাতে যাবে, তখনই ধপ করে একটা শব্দ হয়। বৃষ্টি তখন বেশ জোরেই নামছে শুরু করেছে প্রকৃতিতে। লাল তাজা রক্তে শরীফ সাহেবের দামি গাড়ির কাছে এসে লাগে। নীলাদ্রি চমকে ওঠে, চিৎকার দিয়ে উঠে বলে, ভাইয়া প্লিজ তুমি বাইরে যেও না প্লিজ। শরীফ সাহেব গাড়ি থেকে নামে। একে একে পেছনে থাকা সব অফিসাররাও গাড়ি থেকে নামে। নীলাদ্রি আর থাকতে না পেরে সেও গাড়ি থেকে নেমে দৌড়ে শরীফ সাহেবের কাছে যেয়ে দাঁড়ায়। তারপর কিছু বোঝার আগে কোথা থেকে গুলি চলতে শুরু করে দিল, আর সাথে সাথেই সব অফিসার এক এক করে মাটিতে পড়ে যেতে থাকে। কিন্তু গুলি চলার কোনো শব্দ কেউ শুনতে পাচ্ছে না। নীলাদ্রি চিৎকার করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সব অফিসাররা মাটিতে পড়ে যায়। কারো গুলি লাগে বুকে, কারো কপালে। দুজন মানুষ কেবল গাড়ির সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা বেশ জোরে ঘনীভূত হচ্ছে। তাজা রক্তর পিচ ঢালা কালো রাস্তার বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেছে। যে দুজন মানুষ গাড়ির সাথে সেটে দাঁড়িয়ে আছে তারা হলো নীলাদ্রি আর শরীফ সাহেব। নীলাদ্রির সামনে তাকায়, এখনো সেই আগন্তুক ঠিক আগের মতো করেই বসে আছে। ডান হাতে পিস্তল নিয়ে বাম পা মেলে বাইকের সাথে হেলান দিয়ে মাথা নিচু করে রাস্তার মাটিতে বসে আছে। শরীফ সাহেব চিৎকার দিয়ে বলে, শালা কুত্তার বাচ্চা হারামি, তোর জন্য এসব কিছু হয়েছে। তুই আমাদের অফিসারদের মেরেছিস, তোকে তো আমি। কথাগুলো বলেই শরীফ সাহেব কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে যেতে থাকে। পেছন থেকে নীলাদ্রি বারবার কান্না করে বলতে থাকে, ভাই প্লিজ যেও না, ফিরে। নীলাদ্রির কথা শেষ হয় না। নীলাদ্রির সামনে তার প্রিয় ভাইয়ের লাশ মাটিতে পড়ে যেতে থাকে। নীলাদ্রি কিছু বোঝার আগেই ওর চোখের সামনে ওর ভাইয়ের মাথায় একটা গুলি এসে লাগে, আর তিনি সেখানে লুটিয়ে পড়ে যেতে থাকে। নীলাদ্রি দৌড়ে তার ভাইকে যেয়ে ধরে ফেলে, তারপর চিৎকার করে বলে, ভাইয়া ভাইয়া ভাইয়া। না ভাইয়া, এমন হবে না, তুমি এভাবে যেতে পারো না। কি হয়েছে ভাইয়া তোমার? ভাইয়া। শরীফ সাহেব আর চোখ খোলে না। নীলাদ্রির সামনে তার ভাই মারা যায়। নীলাদ্রি যেন তখন কথা শূন্য হয়ে দিক বেদিক তাকাতে থাকে। চোখের সামনে ভাইয়ের পড়ে থাকা লাশ আর পিস্তল দেখতে পায় ও। পিস্তলটি নীলাদ্রি হাতে নেয়, তারপর জোরে হেঁটে যেতে থাকে সামনে আর বলে ওঠে, আমি জানি তুই নিলয় এমনটা করবি। আমি ভাবতেই পারিনি তোকে আজ আমি নিজ হাতেই মারবো। কথাগুলো বলেই পিস্তলের ট্রিগারে চাপতে যাবে, তখনই কেউ একজন পেছন থেকে গুলি করে, আর গুলিটা এসে সোজা লাগে নীলাদ্রির বাম পাশে। নীলাদ্রি পড়ে যায়। মাথা ঘুরিয়ে তাকায় পেছনে, দেখে নেহা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে কিছুটা দূরেই, আর ওর পেছনে মাসুম, রাফাত আর সিয়াম, শেষ সাথে আরো কয়েকজন। নীলাদ্রির সামনে তাকায়। আগন্তুকটি মাথা তোলে, মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। নীলাদ্রি তাকিয়ে আছে সেই দিকেই। নিলয়ের ইনোসেন্ট মুখটা দেখে নীলাদ্রি কেমন যেন ভয় পায়। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে হেঁটে নীলাদ্রির দিকে এগিয়ে আসতে থাকে। নীলাদ্রি ভয়াত্মক দৃষ্টিতে তাকায়। নিলয় খুব কাছে এসে বলে, চেয়েছিলাম সবকিছু ছেড়ে দেব, রাফিয়ান জগৎ থেকে নিজেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে ভিতরের নিলয়টাকে নতুনভাবে বাঁচিয়ে রাখবো, কিন্তু সেটা আর হয়নি। চাইলেও আমি তা পারছিলাম না।
কোনো না কোনো সমস্যা আসছিলই, কিন্তু আজকের পর থেকে আর কোনো সমস্যা আসবে না। এই বৃষ্টি স্নাত রাতের পর থেকে শুরু হবে নতুন দিন, যেখানে সূর্য হবে নতুন সকালের অতিথি। নিলয় আর কিচ্ছু বলে না। একটা বুলেটের শব্দ বেশ জোরে শোনা যায়, তারপর সবকিছু নীরব নিস্তেজ হয়ে যায়। কেবল শোনা যেতে থাকে বৃষ্টির শব্দ। কয়েকটা গাড়ি যে যার মতো করে পথ খুঁজে নিয়ে চলে যায় তাদের গন্তব্যে, আর একটা বাইক চলতে থাকে নতুন শহরের উদ্দেশ্যে নতুনভাবে বাঁচতে, যার ড্রাইভার আছে নিলয় নামে রাফিয়ান। আর সেই রাফিয়ানকে বেশ শক্ত করে পেছন থেকে আঁকড়ে ধরে বসে আছে আরেকজন রাফিয়ান, যা ড্রাইভারের থাকা রিয়েল রাফিয়ানকে ছেড়ে যেতে পারবে না কখনোই। আর বড্ড ভালোবাসে যে তারা একে অন্যকে, তাই নতুনভাবে বাঁচার জন্য নতুন শহরের উদ্দেশ্যে রাফিয়ান জীবন ছেড়ে নতুন পরিচয়ে বাঁচার স্বাদ নিতে চলেছে দুজন। বৃষ্টি বিলাসী মুসাফির বেশে রাফিয়ান ভালোবাসা যেন এখানেই শুরু।